আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা বাচ্চারা? তোমরা সবাই কেমন আছো? বলো। আহ, তোমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে তো সবাই আছো। আমি তো সকালে একবার নোটিশ দিয়ে দেই যে ক্লাস কয়টায় হবে। এরপরেও তোমরা আমাকে এতবার জিজ্ঞেস করো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করলে ভালো হতো। ব্ল্যাক করলে ভালো হয় না। দেখেন, আমি দেখাই আপনাকে। এই যে দেখেন, ব্ল্যাক করলে, এই যে দেখেন, ব্ল্যাক করলে এরকম দেখায়। লেখাটা বুঝবেন না ব্ল্যাক করলে, আলো ভালো আসে না। এখানে যে লাইটিং আছে, লাইটিং রিফ্লেক্ট হয়। বুঝতে পেরেছেন? আমার চেহারা অনেক বেশি পরিমাণ আলোকিত হয়ে যায়। কাজে এটা করেছি, অথবা এইটা দেখতে পারেন, যেটাতে ভালো লাগে। সবাই একটু জয়েন করো দেখি। আমাদের আজকে লেকচার 6, না? চমৎকার একটা টপিক বলেছিলাম। ওকে, লেকচার 5 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আজকে যারা যুক্ত হয়েছে নতুন, তাদের জন্য তো তোমরা দেখে নিবা, বা আজকে 6 থেকে শুরু করবা। লেকচার 1 থেকে 5 প্রত্যেকটা বিষয়গুলির লেকচার পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হয়েছে এবং কোশ্চেন সলভ হয়েছে। হয়তো সবগুলোর এক্সাম হয় নাই, এক্সাম হবে। লেকচার 1 থেকে 5 সবার কমপ্লিট, সবার কমপ্লিট হয়েছে লেকচার। যাদের কমপ্লিট হয় নাই ওরা আলাদা একটা বিষয়, বাকিরা একটু উত্তর করো। এখানে একটু এভরিওয়ান মেনশন করে দিও, তাহলে বাকিরা নোটিশটা পাবে। কারণ ওরা তো আবার জমিদারের ছেলে, জমিদারের মেয়ে, ওদের আবার নোটিশ যায় না। রাজা বাচ্চার ছেলে মেয়ে লাইভ ক্লাস করে না। লেকচার 6, লেকচার 6 আমি আমার মতো করে পড়াইতে থাকবো। ক্লাস করলে কে করবে করবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি ক্লাস টাইম দিয়ে দিয়েছি। এই যে একজন আরেকজন বলতেছে, সুহাসিনী ক্লাসের টাইমটা আগের মতো করে দেন। আমাদের ক্লাস টাইমটা আগের মতো করে দেন। এক কথা বারবার বলতে ভালো লাগে না, এক কথা বারবার বলতে ভালো লাগে না। মেজাজ খারাপ আছে প্রথম থেকেই। আজকে ক্লাসে বকতে পারি খুব। সভ্যতা, সভ্যতা, সভ্যতা মানে হচ্ছে সিভিলাইজেশন। সভ্যতা মানে কি ভাই? সিভিলাইজেশন। ইংরেজি হচ্ছে সিভিলাইজেশন। সভ্যতার ইংরেজি কি? সিভিলাইজেশন। CIVILIZATION। সভ্যতার মানে হচ্ছে সিভিলাইজেশন। আজ থেকে 4000 বছর পরে এই যে বাংলাদেশ আছে, এই যে নগরী আছে, মাটির নিচে চলে যাবে। যখন নতুন মানুষ আসবে, তখন তাদের কাছে মনে হবে এই বাংলাদেশ, তাদের আচার আচরণ কেমন ছিল, তারা কিভাবে পড়াশোনা করত। ও আচ্ছা, ওইখানে এক ডিক্টেটর ছিল, তার নাম ছিল শেখ হাসিনা। ও ওইখানে একজন নোবেল বিজয়ী ছিল, তার নাম ছিল ডক্টর ইউনুস। ও ওইখানে একটা যোগাযোগ মন্ত্রী ছিলেন, সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন, নাম হচ্ছে ওবায়দুল কাদের। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে মানুষজন এটা যে জানবে, তো এই এই ঘটনা নিয়ে জানবে না, এটাই হচ্ছে সিভিলাইজেশন হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ আজ থেকে পিছনের দিকে যদি যাই, সেই আদিকালে, সেই 5000 বছর পূর্বে এই পৃথিবীতে যে নগরী গড়ে উঠেছিল,
যে ইতিহাস হয়েছিল, যে সংস্কৃতি হয়েছিল, যে মানুষের আচার আচরণ হয়েছিল, সেগুলোই আমরা জানি এই প্রাচীন সভ্যতার ইতিহাস থেকে। ঠিক আছে? এই হচ্ছে সিভিলাইজেশন। ঠিক আছে? খেয়াল করো তো, এই যে সভ্যতা, ইংরেজি সিভিলাইজেশন, এটা ল্যাটিন একটা শব্দ সিভিটাস। এই সিভিটাস এটার সাথেই জড়িত। খেয়াল করো, এই যে সিভিলাইজেশন এটার সাথেও জড়িত সিভিটাস। কি জড়িত? সিভিটাস জড়িত। সিভিটাস, CIVITAS। এই সিভিটাস হচ্ছে ল্যাটিন শব্দ। কি শব্দ? সিভিটাস হচ্ছে ল্যাটিন শব্দ। CI CIVITAS, এটা একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দটার অর্থ হচ্ছে নাগরিক, নাগরিক বা নগর জীবনকে বোঝানো হয়। খেয়াল করো, তার মানে এই যে সভ্যতার মধ্যে মানুষের আচার আচরণ, মানুষের জীবন প্রণালী, মানুষের যে কলা কৌশল আছে, এগুলো আমরা দেখে বুঝতে পারি যে এই সভ্যতাটা কত প্রাচীন বা এই সভ্যতার মধ্যে কি কি ঘটেছিল। অর্থাৎ একটা সভ্যতা থেকে আমরা কি জানতে পারি? এই যে সভ্যতা বললাম, এই সভ্যতা তুমি কিভাবে বিবেচনা করবা কোনটা কোন সভ্যতা? ধরো এখন যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আজ থেকে 5000 বছর পরে বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা থেকে বুঝবে যে এদের শিক্ষা ব্যবস্থাটা কতটা আধুনিক ছিল। রাস্তাঘাট দেখে বুঝবে এদের যোগাযোগ ব্যবস্থাটা কেমন ছিল। এদের ধরো বিজ্ঞান প্রযুক্তি দেখে বুঝবে যে তাদের এই কলা কৌশল, বিজ্ঞানের কলা কৌশল গুলো কেমন ছিল। একইভাবে প্রাচীন সভ্যতাগুলো আমরা কিভাবে জাস্টিফাই করব? ওই সভ্যতার যে কলা কৌশল গুলো আছে সেই কলা কৌশল দেখে। অর্থাৎ আমরা একটা সভ্যতা কিভাবে পরিমাপ করতে পারি? একটা সভ্যতা পরিমাপ করা যায় কিভাবে যায়? ওই সভ্যতার যে কলা কৌশল আছে সেই কলা কৌশলের প্রয়োগ দেখে। সেই কলা কৌশলের প্রয়োগটা দেখে আমরা সভ্যতা পরিমাপ করতে পারি। তাহলে প্রশ্ন আসে যে সভ্যতা কিভাবে পরিমাপ করা যায়? কলা কৌশলের প্রয়োগ থেকে। আচ্ছা, খেয়াল করো, এই যে সভ্যতাটা, এর অধিকাংশ সভ্যতাই গড়ে ওঠে কোনো না কোনো নদীকে কেন্দ্র করে। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যতগুলো সভ্যতা আছে, কিছু হয়তো ব্যতিক্রম, এর অধিকাংশ সভ্যতাই গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে। কাকে? নদীকে কেন্দ্র, নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাহলে দেখো, সিভিলাইজেশন এটা আমরা কিভাবে বুঝবো? ওই সভ্যতার পার্টিকুলার বিভিন্ন সেগমেন্ট দেখে, কলা কৌশলের প্রয়োগ দেখে, তাদের বিজ্ঞান দেখে, তাদের মানে ওই দালান কোঠা নির্মাণের প্রয়োগ দেখে, তাদের কি বলে এটাকে ওজন পরিমাপ দেখে, তারা কি কি বিজ্ঞানে অবদান রেখেছিল, হ্যাঁ, তাদের এই তাদের ফিলসফি দেখে, এগুলো দেখে আমরা সভ্যতাটা পরিমাপ করতে পারি। এই সবকিছু বিচার করে পৃথিবীতে যে সভ্যতাগুলো আবিষ্কৃত হয়েছে এর মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা, তার নাম হলো মেসোপটেমীয় সভ্যতা। কি নাম? মেসোপটেমিয়া। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। টাইটেল করো, মেসোপটেমীয়। মেসোপটেমীয় সভ্যতা, একটু মন দিয়ে বোঝো। মেসোপটেমীয়, দেখো ইরাক যে জায়গাটা আছে, ইরাক, এই ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। এই মেসোপটেমীয় এর বর্তমান নামটা কি? এই মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। অর্থাৎ আমি বলতে পারি ইরাকের পূর্ব নামই হচ্ছে এই মেসোপটেমিয়া। ওকে, আচ্ছা, এখন এই মেসোপটেমিয়া অর্থটা কি? এই মেসোপটেমিয়া অর্থ হচ্ছে
দুই নদের মধ্যবর্তী স্থান, দুই নদের মধ্যবর্তী স্থান। মেসোপটেমিয়া অর্থ হলো দুই নদের মধ্যবর্তী স্থান। এটা একটা স্থান যেটা দুই নদের মাঝখানে আছে। এখন তাহলে প্রশ্ন হলো দুইটা নদ তাহলে কোনটা? এই যে দুইটা নদ বললাম, সে দুইটা নদ কোনটা? একটা নদের নাম হলো টাইগ্রিস, আর একটা নদের নাম হচ্ছে ইউফ্রেটিস। ইউফ্রেটিস, টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুইটা নদের মাঝখানে যে জায়গাটা আছে তাকে আমরা বলি মেসোপটেমিয়া, অর্থাৎ যেটার আরবি নাম হলো দজলা এবং ফোরাত নদী। দজলা এবং ফোরাত নদী। তোমরা হয়তো দেখেছো এই ফোরাত নদী কিন্তু পানি শুকিয়ে গেছে, এবং বলা হয় এই টাইগ্রিস নদী যখন পানি শুকিয়ে যাবে সেখান থেকে কি হবে, মানুষ সোনার খনি পাবে, তাই না? অলরেডি শুকিয়ে গেছে, তোমরা ভিডিওতে দেখো কিন্তু। তাহলে এই যে টাইগ্রিস এবং ফোরাত নদী, দজলা এবং ফোরাত নদীর যে মধ্যবর্তী জায়গাটা ছিল সেটাই হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এখানে একটা নগরী গড়ে উঠেছিল, ঠিক আছে, যেটা বর্তমান নাম হচ্ছে ইরাক। তাহলে আমি কি বলতে পারি না, আমি কি বলতে পারি যে এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে ইরাকে? এই মেসোপটেমীয় সভ্যতাটা কোথায় গড়ে উঠেছে? থ্যাংক ইউ। এই মেসোপটেমীয় সভ্যতা কোথায় কোথায় গড়ে উঠলো? তাহলে লেখো, গড়ে ওঠে ইরাকে। গড়ে ওঠে কোথায়? ইরাকে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে, গড়ে ওঠে ইরাকে। ইরাকে, আচ্ছা। তো দেখো, যখন এই মেসোপটেমীয় সভ্যতাটা গড়ে উঠলো, তো এটার অঞ্চলটা কেমন ছিল, এটার অবস্থানটা কেমন ছিল, বা এটার আকৃতিটা কেমন ছিল? এই সভ্যতাটার আকৃতি ছিল অনেকটা অর্ধচন্দ্রের ন্যায়, এরকম অর্ধচন্দ্রের ন্যায় আকৃতি ছিল, অর্ধচন্দ্রের ন্যায়, অর্ধচন্দ্রের ন্যায়, অর্ধচন্দ্রের ন্যায় ছিল এটার আকৃতি। তো এই অর্ধচন্দ্রের ন্যায়ের মতো আকৃতি থাকার কারণে একজন ভূগোলবিদ আছেন, নাম হলো ব্লেমটেড। এই ভূগোলবিদ ব্লেমটেড এসে তিনি বললেন যে এইটা হলো একটা অর্ধচন্দ্রিকা, একটা উর্বর অর্ধচন্দ্রিকা। অর্ধচন্দ্রের ন্যায়ের মতো ছিল, অর্ধচন্দ্রের মতো ছিল, যার কারণে এই ভূগোলবিদ, ভূগোলবিদ তার নাম হচ্ছে ব্লেমটেড। ব্লেমটেড, এই ব্লেমটেড এসে বলল যে এই মেসোপটেমিয়াটা হলো একটা উর্বর অর্ধচন্দ্রিকা। কি বলল? উর্বর অর্ধচন্দ্রিকা। উর্বর অর্ধচন্দ্রিকা, উর্বর অর্ধচন্দ্রিকা, উর্বর অর্ধচন্দ্রিকা বললো কে? ব্লেমটেড। ব্লেমটেড, বলো। আস্তে আস্তে পড়াচ্ছি, একটু সুন্দর করে নোট করো। সভ্যতা নিয়ে প্রতিবার একটা একটা প্রশ্ন আসেই, একটা না একটা প্রশ্ন কিন্তু সভ্যতা নিয়ে আসেই। ওকে, লেখা হয়েছে? নোটটা করো, হ্যাঁ, ভালো করে নোট করো। লেখা হয়েছে? লেখা ডান? ডান, আচ্ছা। এই মেসোপটেমিয়া সভ্যতাটার মধ্যে এই মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে চারটা পর্যায় আছে। কয়টা পর্যায় আছে? চারটা পর্যায় আছে। এই সভ্যতার পর্যায় হচ্ছে চারটি, চারটি পর্যায়। একটা পর্যায়ের নাম হলো সুমেরীয় সভ্যতা, একটা পর্যায়ের নাম হলো অ্যাশেরীয় সভ্যতা, একটা সভ্যতার নাম হলো ক্যালেডীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। সুমেরীয়, অ্যাশেরীয়, ক্যালেডীয়। আরেকটা সভ্যতার নাম হচ্ছে ব্যাবিলনীয়। তোমরা হয়তো নাম শুনেছ।
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এই শব্দগুলো তোমরা হচ্ছে শুনেছ। সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এই হচ্ছে 4টা পর্যায়। কয়টা পর্যায়? এই হলো 4টা পর্যায়: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়। আমরা একটু ধারাবাহিকভাবে সুমেরীয়টা নিয়ে আলোচনা করব। সুমেরীয় সভ্যতা, এই যে সভ্যতাটা আছে, তাহলে আমি বলতে পারি এটা গড়ে ওঠে ইরাকে। এটা তো সত্য কথা না, যেহেতু এটা এটা মেসোপটেমিয়া সভ্যতার অংশ, তার মানে এটা ইরাকে গড়ে উঠেছে। তো ইরাকের দক্ষিণ দিকে একটা পাহাড় আছে, তার নাম হলো এলেম পাহাড়। অর্থাৎ ইরাকের দক্ষিণে দক্ষিণের এলেম পাহাড়ের নিকটে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। এলেম পাহাড়ে, ঠিক আছে, এই সভ্যতাটা গড়ে ওঠে, সুমেরীয় সভ্যতা। এখন তোমাকে প্রশ্ন দিল যে নিচের কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? নিচের কোনটি সবচেয়ে প্রাচীন? এখন কোন কারণে মেসোপটেমীয় নাই, তাহলে মেসোপটেমীয় না থাকলে আমি দাগাবো কোনটা? সুমেরীয়। কারণ এই মেসোপটেমিয়ার যে পর্যায় আছে, এই পর্যায়ের মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল সুমেরীয়। তার মানে আমি যখন বলবে যে কোনটা সবচেয়ে প্রাচীন, মেসোপটেমীয় আমি নাই, পাচ্ছি না, সুমেরীয় যদি থাকে তাহলে আমি সুমেরীয় দাগাবো। অর্থাৎ এই মেসোপটেমীয় সভ্যতার মধ্যে যে অঞ্চলগুলো ছিল, এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। ইরাকের দক্ষিণ অঞ্চলের এলেম পাহাড়ে এটা গড়ে ওঠে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, এরা অনেকগুলো অবদান রেখেছিল। এই সুমেরীয় সভ্যতার এরা অনেকগুলো অবদান রেখেছে অনেক জায়গায়। অবদানগুলো কি কি খেয়াল করো, এই অবদান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। এই সুমেরীয় সভ্যতার অবদান অবদান সুমেরীয় সভ্যতার মধ্যে এদের একটা জায়গা আছে, মন্দির। এরা একটা মন্দির নির্মাণ করেছিল। এই সুমেরীয়দের মধ্যে অবদানের মধ্যে যে মন্দিরের নাম হচ্ছে জিগুরাত। কি মন্দির? জিগুরাত মন্দির। এদের অবদানের মধ্যে একটা মন্দির হচ্ছে জিগুরাত। জিগুরাত মন্দির এটা কোথায় নির্মাণ করেছিল? এই সুমেরীয় সভ্যতার মধ্যে উর নামক একটা শহর ছিল। উর নামক শহরে, এই উর নামক শহরে এই সুমেরীয় সভ্যতার এক রাজা ছিল। সেই রাজার নামও উর। সেই উর রাজা এই উর নামক যে শহরটা আছে, সেখানে একটা মন্দির নির্মাণ করেছিল জিগুরাত। সেই মন্দিরের নাম হচ্ছে জিগুরাত। এটা সুমেরীয়দের ধর্ম মন্দির। আচ্ছা, এরপরে আসো, এই সভ্যতার মধ্যে লিখন যে পদ্ধতিটা আছে, এটা সর্বপ্রথম তারা আবিষ্কার করেছে। তাহলে অবদানের মধ্যে কি আছে? লিখন পদ্ধতি। এরা লিখন পদ্ধতি আবিষ্কার করলো। এখন এই যে লিখন পদ্ধতিটা যে আবিষ্কার করলো, এই লিখন পদ্ধতির নাম হলো আবার কিউনিফর্ম। কিউনিফর্ম, এই লিখন পদ্ধতির নাম হলো কিউনিফর্ম। এটা কেমন? তোমরা পেরেক দেখেছো? পেরেক, কাঠের মধ্যে পেরেক মারে না, যেটাকে আমরা বলি তিলক বা পেরেক বলি। এই যে কিউনিফর্ম যে লিপিটা ছিল, এই কিউনিফর্ম লিপিটা দেখতে অনেকটা বাঁকাতেরা পেরেকের মতো ছিল, যার কারণে এটাকে বলা হতো তিলক লিপি। তিলক লিপিও এটাকে বলা হতো, অথবা এটাকে কিল কাকর নামেও ডাকা হতো। কিল কাকর, কিল কাকর লিপি নামেও এটাকে ইতিহাসে কোথাও কোথাও বলা হয়েছে। অর্থাৎ এটা ছিল একটা অক্ষর ভিত্তিক যে লেখা, অক্ষর ভিত্তিক। তাহলে এই কিউনিফর্ম লিপিটা কেমন ছিল ভাই? এটা ছিল অক্ষর ভিত্তিক লিখন পদ্ধতি। অক্ষর ভিত্তিক লিখন পদ্ধতি, অক্ষর ভিত্তিক। কিছু ছিল চিত্র ভিত্তিক, চিত্র ভিত্তিক এদের মধ্যে ছিল না, এদেরটা ছিল অক্ষর ভিত্তিক। তাহলে ইতিহাসে সর্বপ্রথম কোন সভ্যতায় লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে? মেসোপটেমিয়া। যদি আরেকটু ডিপে বলে, কোন সভ্যতার মধ্যে? মেসোপটেমিয়ার সুমেরীয়র মধ্যে। সুমেরীয়রা প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছে, যেটা হচ্ছে অক্ষরভিত্তিক লিখন পদ্ধতি। অক্ষরভিত্তিক লিখন পদ্ধতি। আচ্ছা, এই সুমেরীয় সভ্যতার মধ্যে আরেকটা অবদান হচ্ছে যে ইতিহাসের প্রথম একটা মহাকাব্য আছে, তার নাম হচ্ছে গিলগামেশের মহাকাব্য।
এই যে গিলগামেশ মহাকাব্য, তারা মহাকাব্য রচনা করেছিল। তারা মহাকাব্য রচনা করেছিল তার সময়টাতে, নাম হলো গিলগামেশের মহাকাব্য। গিলগামেশ মহাকাব্য। এই যে গিলগামেশ মহাকাব্যটা আছে, এই মহাকাব্যটা আবার কিন্তু লেখা হয়েছিল এই কিউনিফর্ম লিপিতে। এই কিউনিফর্ম লিপিতে গিলগামেশ মহাকাব্যটা লেখা হয়েছে। তাহলে জিগুরাত মন্দির, লিখন পদ্ধতি, গিলগামেশের মহাকাব্য। আরো কিছু অবদান আছে, খেয়াল করো। আগেকার সময়ে কাজ করার ক্ষেত্রে একটা জল ঘড়ি ব্যবহার করত। আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাজ করার ক্ষেত্রে জল ঘড়ি ব্যবহার করত। জল ঘড়িটা কেমন? ধরো একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে জল রেখে দিত, রেখে দিয়ে একটা সাইডে ফুটা করে দিত। ধরো এটার মধ্যে জল আছে, ফুটা করে দিলাম। এবার এই ফোঁটা দিয়ে পানি পড়তে থাকবে যতক্ষণ টাইম, মানে বলা হতো যে এই এটা শেষ হয়ে যখন যাবে তখন এর মধ্যেই কাজটা শেষ করতে হবে। এটাই কি বলা হতো? জল ঘড়ি। কি বলা হতো? জল ঘড়ি। তাহলে দেখো, এদের অবদানের মধ্যে যেটা আছে, এরা অবদানের মধ্যে হচ্ছে জল ঘড়ি আবিষ্কার। জল ঘড়ি আবিষ্কার এটা করলো। এরপরে ওরা একটা চন্দ্র পঞ্জিকা করো, এই চাঁদের সাথে করে মিল রেখে চন্দ্র পঞ্জিকা করলো, যেটাকে ইংরেজিতে বলা হয় লুনার ক্যালেন্ডার। তাহলে জল ঘড়ি আবিষ্কার করলো, এরপরে করলো চন্দ্র পঞ্জিকা। চন্দ্র পঞ্জিকা তারা আবিষ্কার করলো, জল ঘড়ি আবিষ্কার করলো, চন্দ্র পঞ্জিকা আবিষ্কার করলো। আচ্ছা, এরা চাকা আবিষ্কার করলো। চাকা কি করলো? চাকা আবিষ্কার। এবং এই কৃষি ক্ষেত্রে তাদের এই সভ্যতাটা অনেকটা কৃষি প্রধান ছিল। কৃষি প্রধান ছিল। তো কৃষি প্রধান থাকার কারণে এরা কৃষিতে উন্নয়নের জন্য সেচ পদ্ধতিও চালু করলো। তাহলে জল ঘড়ি আবিষ্কার করলো, চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করলো, চাকা আবিষ্কার করলো। এটা কৃষি প্রধান সভ্যতা ছিল। কৃষির উন্নয়নের জন্য তারা সেচ পদ্ধতি চালু করলো, কিউনিফর্ম লিখন পদ্ধতি চালু করলো, জিগোরাত মন্দির বানাইলো, গিলগামেশের মহাকাব্য করলো তারা। এই কি বললাম? এই হচ্ছে আমাদের সুমেরীয় সভ্যতা। বাচ্চারা, হ্যাঁ, আরেকটা অবদান আছে তাদের, পাটিগণিতের গুণন পদ্ধতি আবিষ্কার। পাটিগণিতের গুণন পদ্ধতি আবিষ্কার, লিখে নাও, পাটিগণিতের গুণন পদ্ধতি আবিষ্কার করলো। পাটিগণিতের গুণন পদ্ধতি লিখে ডান। পাটিগণিতের গুণন পদ্ধতি আবিষ্কার। রিভিশন দাও। সুমেরীয় সভ্যতা, এরা সবচেয়ে প্রাচীন। এরা কিউনিফর্ম বানাইলো, এরা জিগুরাত নির্মাণ করলো। এই কিউনিফর্ম দিয়ে গিলগামেশের মহাকাব্য তারা করলো। এটা অক্ষর ভিত্তিক লিপি। এর আরেকটা নাম হচ্ছে কিল কাকর। কিল কাকর বা এটাকে বলা হয় তিলক। এরা চাকা করলো, এরা সেচ ব্যবস্থা করলো, এরা পাটিগণিতের গুণন পদ্ধতি করলো, এরা জল ঘড়ি করলো, এরা লুনার ক্যালেন্ডার করলো। লুনার ক্যালেন্ডার বা চন্দ্র পঞ্জিকা। কিল কাকর, কিউনিফর্ম, তিলক লিপি, কিল কাকর সব হ্যাঁ একই নাম। একই নাম, একই। ইতিহাসে কোথাও কোথাও কিল কাকর বলেছে। আমি একটু ডিপলি পড়াচ্ছি যেন যদি মানে ওই শব্দগুলো দিয়ে দেয়, তাহলে যদি পরীক্ষায় আসে, যদি আসে তাহলে দিতে পারবা। সুমেরীয় সভ্যতা ক্লিয়ার? সুমেরীয় সুমেরীয় সভ্যতা ডান। সুমেরীয় সভ্যতা ডান। যদি ডান হয়ে থাকে, এবার আসেন অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা ইরাকে গড়ে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। অ্যাসিরীয় সভ্যতা ইরাকে গড়ে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। অ্যাসিরীয় মানে হচ্ছে সুজলা সুফলা ভূমি, সমতল ভূমি, সুজলা সমতল ভূমি। তো এটা যে ব্যাবিলন যে শহরটা ছিল,
এই ব্যাবিলন থেকে প্রায় 200 মাইল উত্তর দিকে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। 200 থেকে 300 মাইল উত্তর দিকে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। ওকে, তাহলে খেয়াল করেন, অর্থাৎ এরা ব্যাবিলন থেকে 200 মাইল, ব্যাবিলন থেকে 200 মাইল উত্তরে এই অ্যাসিরীয় সভ্যতাটা গড়ে ওঠে। কি সভ্যতা? অ্যাসিরীয় সভ্যতা, সমতল ভূমি, অ্যাসিরীয় সভ্যতা এরা গড়ে ওঠে। অর্থাৎ ওই একই নদীতে অ্যাসিরীয় সভ্যতাটা গড়ে ওঠে। এই অ্যাসিরীয় সভ্যতার মধ্যে অনেকগুলো অবদান আছে, যেটা আমরা বর্তমানে সামরিক বাহিনীর মধ্যে দেখি। এর মধ্যে অনেকগুলো অবদান ইতিহাসে বৈজ্ঞানিক ভাবে আছে। যেমন এদের অবদানের মধ্যে এরা এই যে আমাদের যে বৃত্ত আছে, এই বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। এরা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। কত ডিগ্রিতে ভাগ করে ভাই? 360 ডিগ্রিতে তারা বৃত্তকে ভাগ করেছে। এবং এই যে আমরা পৃথিবীতে যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বলি, লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড যে বলি, এই লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডের কথাই সর্বপ্রথম তারা বলেছিল। অর্থাৎ পৃথিবীতে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ চিহ্নিত করে, বা পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে তারা বিভক্ত করে। তাহলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে বিভক্ত, অক্ষাংশ ও দ্রাঘিমাংশে বিভক্ত কারা করেছে? এই অ্যাসিরীয় সভ্যতার মানুষরা করেছে। আচ্ছা, এরপরে আসো, আমরা আরবিতে একটা কোর আছে দেখবা, নাম হচ্ছে ইনফ্যান্ট্রি কোর। আর্মিতে অনেকগুলো কোর আছে, যারা আর্মির এখানে মা বাবা আছো, তোমাদের বাবারা চাকরি করে, তারা হয়তো জানবা। আর্মি মেডিকেল কোর আছে, আর্মি এডুকেশন কোর আছে, আর্মিতে আর্টিলারি কোর আছে, আর্মিতে আর্মড কোর আছে, আর্মিতে লজিস্টিক্স ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আর্মিতে। কেউ কেউ ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করে, কেউ সম্মুখ যুদ্ধ করে। সো এই গোলন্দাজ বাহিনী, যারা গোলা বারুদ নিয়ে শত্রুদের সাথে যুদ্ধ করে, এই গোলন্দাজ বাহিনী তারা পৃথিবীতে সর্বপ্রথম প্রচলন করেছিল। এই আর্মি মানে এই এই অ্যাসিরীয় সভ্যতার মানুষরা এরা যুদ্ধের মধ্যে লোহার অস্ত্র তারা ব্যবহার করেছে। অর্থাৎ পৃথিবীতে এরা গোলন্দাজ বাহিনী, গোলন্দাজ বাহিনী, ওলন্দাজ না, গোলন্দাজ বাহিনী তারা প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ এরা পৃথিবীতে প্রথম সামরিক রাষ্ট্র প্রতিষ্ঠা তারাই করেছিল। তাহলে পৃথিবীতে সামরিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল কারা? সামরিক রাষ্ট্র, এই সামরিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এই অ্যাসিরীয় সভ্যতার এই মানুষরা, এরা করেছে। আচ্ছা, তাহলে এরা যুদ্ধে প্রথম কি করেছে? লোহার অস্ত্র তারা ব্যবহার করেছে। তাহলে যুদ্ধে লোহার অস্ত্র ব্যবহার করে কারা? এরা। লিখে রাখো, যুদ্ধে লোহার অস্ত্র ব্যবহার করে, যুদ্ধে লোহার লোহার অস্ত্র, এরা যুদ্ধে লোহার অস্ত্র ব্যবহার করে এই অ্যাসিরীয়রা। প্রাচীন সভ্যতা থেকে অবদান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। অবদান, অবদান, এই যে অবদান একটু ভালো করে পড়তে হবে, অবদান ভালো করে পড়তে হবে। তাই টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠে, ব্যাবিলন থেকে প্রায় 200 মাইল উত্তরে গড়ে ওঠে, বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়, পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশে বিভক্ত করে, সামরিক বাহিনী গোলন্দাজ বাহিনী এরা প্রতিষ্ঠা করে, এরা যুদ্ধে লোহার অস্ত্র ব্যবহার করে। সেই সভ্যতাটার নাম কি? অ্যাসিরীয় সভ্যতা। কি নাম? অ্যাসিরীয় সভ্যতা। তাহলে আমরা পড়লাম হচ্ছে সুমেরীয়, আমরা পড়লাম সুমেরীয়, আমরা পড়লাম অ্যাসিরীয়। সুমেরীয় এবং অ্যাসিরীয়। নোট ডান কিনা বলো? নোট ডান, নোট ডান কিনা বলো? আজকে কিন্তু একটা লং ক্লাস হবে, তা দীর্ঘ সময় ধরে আজকের ক্লাস হবে। ডান, নোট ডান, ডান। ওকে, আচ্ছা, এবার আসো, এবার আমরা যে সভ্যতাটা পড়বো তার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা।
ব্যাবিলনীয় সভ্যতা, টাইটেল করো ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় ব্যাবিলনীয় সভ্যতা খুব চমৎকার একটা সভ্যতা। এই সভ্যতা অনেকগুলো গড়ে উঠেছিল। এই ব্যাবিলনীয় সভ্যতার যে স্থপতি বা যার রাজা, তার নাম ছিল রাজা হাম্বুরাবি। কি নাম ছিল? রাজা হাম্বুরাবি। অর্থাৎ এই ব্যাবিলনীয় সভ্যতার যে স্থপতি, সেই স্থপতির নাম হচ্ছে রাজা রাজা হাম্বুরাবি। হাম্বুরাবি, রাজা হাম্বুরাবি। তো এই যে রাজা হাম্বুরাবি আছেন, তিনি ইতিহাসে সর্বপ্রথম এই আইন চালু করেছিলেন, লিখিত আইন। অর্থাৎ এই ব্যাবিলনীয় সভ্যতার এই সভ্যতাটাই সর্বপ্রথম লিখিত আইন, ইতিহাসে একদম পৃথিবীতে সর্বপ্রথম আইন লিখিত আইন চালু করেন। লিখিত আইন চালু করেন। এখন এই যে লিখিত আইনটা যে চালু করলেন, এই আইনটার নাম কি? এটা পৃথিবীতে প্রথম লিখিত আইন। এই আইনটার নাম কি? এই আইনের নাম হলো হাম্বুরাবি আইন। হাম্বুরাবি আইন। এই আইনটার নাম কি ছিল? হাম্বুরাবি আইন ছিল। ভালো কথা। এখন আইন তো করলাম, এটাকে বলা হতো কোড অফ হাম্বুরাবি। কোড অফ হাম্বুরাবি। হাম্বুরাবি, কোড অফ হাম্বুরাবি। এখন কোড অফ হাম্বুরাবি কেন বলা হতো? কেন বলা হতো কোড অফ হাম্বুরাবি? এই যে কোড বলছে, এই কোড অফ হাম্বুরাবি কেন বলা হতো? এর কারণটা হলো এই আইনটা এটা লিখিত থাকতো, এটা লিখিত হতো পাথরের গায়ে। পাথরের গায়ে এটা খোদাই করে লেখা থাকতো। পুরো আমাদের বর্তমানে যে এরকম বিভিন্ন ডেসক্রিপশন করে লেখা থাকতো, ওরকম না, বিভিন্ন কোড আকারে লেখা থাকতো। তো পাথরের গায়ে বিভিন্ন কোড হিসেবে এই আইনটা লেখা থাকতো। এই কোডে এই আইনটা, বুঝতে পেরেছি? তো এরকম এই আইনের প্রায় 282টা কোড পাওয়া যায়। অর্থাৎ এই আইনের কোড ছিল প্রায় 282টা। কয়টা? 282টা কোড ছিল। এই 80-82 কাছাকাছি 282টা কোড ছিল এই আইনের। ওকে, এটা একটা আইন। তাহলে এখন কেউ যদি প্রশ্ন করে যে এই হাম্বুরাবি কে, এই যে হাম্বুরাবি কে, তাহলে আমি বলতে পারি ব্যাবিলনের স্থপতি তিনি। এবং আরেকটা কথা বলা যায়, এই হাম্বুরাবি ব্যক্তি যিনি, তিনি একজন আইন প্রণেতা, এটা বলা যায়। একই সাথে বলা যায় যে তিনি একজন আইন সংকলক। আইন সংকলক, দুইটা কথাই বলা যায়। আইন প্রণেতা বা আইন সংকলক, একটু অপশন বেঁধে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? 282টা কোড পাওয়া যায়। 282টা কোড পাওয়া যায়। এবং এর কিছু কোড আবার অনেক জায়গায় পাওয়া যায়, ওই ব্যাবিলনের উত্তর গাথুর একটা শহরে। আচ্ছা, এই আইনটা খুবই কঠোর একটা আইন ছিল। এই যে কোড অফ হাম্বুরাবি, এটা খুবই কঠোর একটা আইন ছিল এবং এই আইনের মাধ্যমে তিনি অনেক শাস্তি প্রদান করতেন এবং একটা সময়ে ওই সভ্যতার মধ্যে শৃঙ্খলতা ফিরে এসেছিল। যার কারণে ব্যাবিলনের স্বর্ণযুগ বলা হয় এই রাজা হাম্বুরাবির এই শাসনামলকে। অর্থাৎ এই ব্যাবিলনের স্বর্ণযুগ, ব্যাবিলনের স্বর্ণযুগ, এই ব্যাবিলনের স্বর্ণযুগ বলা হয়, ব্যাবিলনের স্বর্ণযুগ বলা হয় কোন সময়টাকে? এই যে হাম্বুরাবি, এই হাম্বুরাবির শাসনামলকে, হাম্বুরাবির শাসনামলকে। তাহলে ব্যাবিলনের স্বর্ণযুগ বলা হয় কাকে ভাই? রাজা হাম্বুরাবির শাসনামলকে বলা হতো। অর্থাৎ এই সময়ে কি করলো? এই কোড অফ হাম্বুরাবি করলো, আইন প্রণয়ন করলো। এই ব্যাবিলনের এটাই একটা মানে খুবই গুরুত্বপূর্ণ অবদান ছিল, আইন প্রণয়নের ক্ষেত্রে অবদান। এটা খুবই একটা অবদান ছিল। আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো অবদান আছে। আমি একটু উল্টাবো এটা। আচ্ছা, এটা উল্টাইলাম। আচ্ছা, এছাড়াও এই ব্যাবিলনে তারা আরো অনেকগুলো কাজ করেছে। যেমন তোমরা এই যে যে বৃত্তের পরিধি আমরা মানে করি না, পরিধির যে ব্যাস, এই যে আমি একটু লিখি তাদের অবদানগুলো।
আইন প্রণয়ন এটা তো একটা অবদান। বৃত্তের পরিধির পরিধির ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধির ব্যাসের অনুপাত, পরিধির ব্যাসের অনুপাত নির্ণয় করা এরা প্রথম বের করেছে। এরা জ্যামিতিতে অনেক অবদান রাখে, এদের জ্যামিতিতে অবদান আছে, এদের জ্যামিতিতে অবদান আছে, এদের এদের দর্শনে এদের অবদান আছে, গণিতে এদের অবদান আছে। দেখে নাও, গণিতে এদের অবদান আছে, গণিতে অবদান রেখেছে, জ্যামিতিতে অবদান রেখেছে, বৃত্তের পরিধিতে তারা অবদান রেখেছে। এবং এরা সর্বপ্রথম পঞ্জিকা আবিষ্কার করে, মানে ক্যালেন্ডার আবিষ্কার করে। ভাইয়া, আপনি তো লুনার ক্যালেন্ডার বলে আসছেন সুমেরীয়তে, এরা অ্যাকচুয়াল ক্যালেন্ডার আবিষ্কার করেছে। লুনার ক্যালেন্ডার করেছিল সুমেরীয়রা, আর এরা হচ্ছে ক্যালেন্ডার করেছে। ক্যালেন্ডার করেছিল এরা, ক্যালেন্ডার, ব্যাবিলনের ক্যালেন্ডার। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরা শুধু তাই করে নাই, পৃথিবীর যে মানচিত্র আছে সেই পৃথিবীর মানচিত্র তারা অঙ্কন করেছে। পৃথিবীর মানচিত্র, পৃথিবীর মানচিত্র গ্রিকরা বানাইলেও এই পৃথিবীর মানচিত্র পাওয়া যায় এই ব্যাবিলনের উত্তর গাথুর শহরে। ব্যাবিলনের এই জায়গাটার নাম হলো উত্তর গাথুর শহর। ব্যাবিলনের উত্তর গাথুর নামক একটা শহরে পৃথিবীর মানচিত্র পাওয়া যায় সর্বপ্রথম। তাহলে দেখো, তাদের সবচেয়ে বেশি অবদান আছে আইনের ক্ষেত্রে। এরপরে তারা গণিতে অবদান রেখেছে, বৃত্তের পরিধির ব্যাসের অনুপাতে তারা অবদান রেখেছে, পঞ্জিকা আবিষ্কার করেছে তারা। এরা দেবদেবীতে বিশ্বাসী ছিল, এই মানুষজনরা দেবদেবীতে বিশ্বাসী ছিল। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাবিলনীয় সভ্যতাটা কখন গড়ে উঠেছিল, এর স্থপতিটা কে? হাম্মুরাবি। আইনটা ইম্পর্টেন্ট এবং ব্যাবিলনের স্বর্ণযুগটা ইম্পর্টেন্ট, এবং ব্যাবিলনের যে উত্তর গাথুর শহর এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বলো আমাকে, লেখা ডান কিনা? সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। এবার বাকি হলো ক্যালেডীয় সভ্যতা। খেয়াল করো, এই যে ক্যালেডীয় সভ্যতাটা আছে, এই ক্যালেডীয় সভ্যতাটাকে বলা হয় নব্য ব্যাবিলনীয় সভ্যতা। কেন? এটার নাম কেন? ক্যালেডীয় সভ্যতার নামটা নব্য ব্যাবিলনীয় সভ্যতা কেন? কারণ এটা ব্যাবিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই যে ক্যালেডীয় সভ্যতা, এটা ব্যাবিলনকে কেন্দ্র করে গড়ে ওঠে। তো এই যে ব্যাবিলনকে কেন্দ্র করে গড়ে উঠলো, যার কারণে এই সভ্যতাটাকে বলা হয় নব্য ব্যাবিলনীয় সভ্যতা, নব্য ব্যাবিলনীয় সভ্যতা। এখানে একটা ঘটনা তোমরা হয়তো ইতিহাস অনেকবার পড়েছো। এই যে এই ক্যালেডের রাজা নেবুচাঁদ নেজার এই রাজা নেবুচাঁদ নেজার একদিন লুঙ্গি পরে আছে। সে লুঙ্গির নাম হচ্ছে আমানত শাহ লুঙ্গি। তো আমানত শাহ লুঙ্গি পরে আছে, তো তার বাচ্চা রানীর কাছে সে গেল রাতের বেলা। ধরো, ওই যে আমি সারাদিন ক্লাস টাস নিয়ে তোমার ভাবির কাছে রাতের বেলা লুঙ্গি পরে যাই না, গিয়ে শুই একটু। তো এরকম ভাবে প্রত্যেকটা পুরুষই তাই করে। একই ভাবে রাতের বেলা এই তার ওয়াইফের কাছে গেল, রানীর কাছে গেল। তো রানীর কাছে গেল, তো জিজ্ঞেস করতেছে, রানী তুমি কেমন আছো? কিছু বলে না। আমার কথা কি শোনা যাচ্ছে না আটকে যাচ্ছে? তো রানী কিছু বলে না, রানী চুপ করে আছে।
মুখ এরকম করে আছে। আবার বলতেছে তোমার কি হয়েছে? সে ওপাশ ফিরে থাকে। রাজা তাকে এই পাশে ফিরাইলে সে ওপাশ ফিরে যায়। তো রাজা তো বুঝতেছে কিছু একটা ঘটছে। এখন কি বুঝতে পারছে না রাজা। রাজা নেবুচাঁদনেজার আমার মতো খুব সহজ সরল একটা মানুষ, ঠিক আছে? তা আমার মতো সহজ সরল মানুষ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছাড়া আর কিছুই চেনে না। তো মহিলা মানুষের মন বোঝা কষ্টকর, এই যে একটা গান আছে না, এই যে কি জানো, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এই রাজা নেবুচাঁদনেজার আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে বুঝতে পারে নাই। তা তুমি কিভাবে এক্সপেক্ট করো এই জামানায় এসে আমি বুঝবো, আর তুমি ছেলে হয়ে এই জামানায় এসে তুমি কিভাবে বুঝবা? তখনকার সময়েই রাজা নেবুচাঁদনেজার বুঝতে পারে নাই তখনকার থেকে আজকে এই জামানা কত আপডেট হয়েছে। একই সাথে নারীরাও আপডেট হয়েছে, তাদের মন মানসিকতা আপডেট হয়েছে, তাদের চিন্তা চেতনা সব আপডেট। সেই সময়ে রাজা নেবুচাঁদ বুঝতে পারে নাই তুমি আমি কিভাবে বুঝবো, এটা আনএক্সপেক্টেড, অসম্ভব, সম্ভব না। সো এই রানীকে পরে মন ভালো করার জন্য, এই রানীর মন ভালো করার জন্য, রানীকে ভালোবেসে রানীর মনোরঞ্জন করার জন্য বলছে যাও তোমাকে দিয়ে দিলাম কিছু একটা। কি দিল? সে ব্যাবিলনে ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করলো। শূন্য উদ্যান অর্থাৎ যেটাকে আমরা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বলি। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অর্থাৎ এটা একটা বাগান, ফুলের বাগান বানায় দিছে, যেই বাগানে প্রায় 1200 থেকে 1500 মালি কাজ করতো একদিনে। এই বাগান বানিয়ে দিয়েছে। তো রুকাইয়া শেফা এটা কি বললেন? আপনি বললেন আর এই সময় আম্মু রুমে ঢুকে বাড়ি মারলো। আপনি এইসব কি বলেন ক্লাসে? বললেন আপনি ঝাড়ি খেলাম আমি। আরে আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? তো আন্টি বোঝেন? আন্টি বোঝে? বোঝে না আন্টি, বোঝে না, আমার বাবাও বোঝে না। কিছু করার নাই, আমিও বুঝি না আন্টি। শিফা তোমার আব্বুও বোঝে না, কিছু করার নাই। জগৎ এভাবেই চলছে, জগৎ এভাবেই চলছে। তো দেখো, এই স্ত্রীকে মনোরঞ্জন করার জন্য রাজা নেবুচাঁদনেজার কি করেছে? এই ঝুলন্ত উদ্যান বানিয়ে দিয়েছে, দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন। এই যে হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন কোথায় আছে? দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন কোথায় আছে? এই যে এইখানে, মেসোপটেমিয়া সভ্যতায় এই জায়গায় আছে। বুঝতে পেরেছো? এই ব্যাবিলনে আছে দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন। খুবই চমৎকার জায়গা, খুবই শূন্য উদ্যান, মানে আকাশে ভেসে থাকে না, এই উঁচু জায়গা, ঠিক আছে? আচ্ছা, এই সভ্যতার মধ্যে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ অবদান আছে। দেখো তাদের অবদানগুলো কি কি। পরীক্ষায় এই অবদান থেকে প্রশ্ন আসবে, ভালো করে পড়তে হবে। 7 দিন, এই 7 দিন মিলে যে একটা সপ্তাহ হয়, এটা তারা প্রথম আবিষ্কার করলো। তাহলে তারা কি করলো? 7 দিনে এক সপ্তাহ এটা আবিষ্কার, খুবই গুরুত্বপূর্ণ। 7 দিনে এক সপ্তাহ। আচ্ছা, এরপরে আমাদের যে প্রতিদিন আছে, এই প্রতিদিনকে তারা 12 জোড়া ঘন্টায় বিভক্ত করলো। কত জোড়া? 12 জোড়া ঘন্টায়। অর্থাৎ প্রতিদিনকে 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 12 জোড়া ঘন্টায়, 12 জোড়া ঘন্টায়, 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে। শিফা তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। শিফার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই গল্প আমি অনেকবার বলেছি ক্লাসে। মেয়ের মা বলে, বাবা তুমি এসব কি বলো? বলছে আন্টি আমি কি বলি? বলে আমার মেয়ে কিন্তু এগুলো কিছুই বোঝে না। আমি মনে মনে বলি হ্যাঁ, আপনার মেয়ে বালি কখনো খায় নাই, আপনার মেয়ে বার্লি কখনো খায় নাই, যে এগুলো বোঝে না। বলে বলে দেখো বাবা, আমার মেয়ে এখনো খুব ছোট, হ্যাঁ তুমি কিন্তু এগুলো বলবা না। আমি বলছি, ঠিক আছে, আমি বলবো না, দুদিন পরে অন্য কেউ বলবে। আমি তখন পড়াই অফলাইনে,
বাসায় পড়াই। মেয়েটা এখন বিউপিতে পড়ে। তো বিউপিতে পড়ে। তো আমি তাকে পড়াচ্ছি সেভেন সিস্টার্স। আমি বললাম যে, বলো তুমি আমার সাথে শব্দ করে করে বলো, আমি ৩টি মেয়েকে পছন্দ করি। আমি বললাম যে আমি ৩টি মেয়েকে পছন্দ করি। তো সে চুপ করে আছে, এমন করে আছে। আচ্ছা তুমি এমন করে আছো কেন? তাও চুপ করে আছে। আমি বলছি তুমি বলো আমি ৩টা মেয়েকে পছন্দ করি। বলে স্যার আপনি এত খারাপ। আমি বলি আরে কি যন্ত্রণা। আমাকে বলে আমি স্যার আপনাকে খুব ভালো ভাবতাম, আপনি এত খারাপ। আমি বললাম দেখো, আমি ভালো কিনা খারাপ এটা পরে, তুমি আগে বলো আমি ৩টি মেয়েকে পছন্দ করি। সে বলে স্যার ৩টি মেয়েকে পছন্দ করে। বলে যে দেখো, স্যার না, বলো আমি ৩টি মেয়েকে পছন্দ করি। বলে স্যার আমার খুব লজ্জা লাগে, আমি বলতে পারবো না। পাশ থেকে রান্নাঘর থেকে এসে আন্টি এসে বলে, অর্ণব আমার মেয়ে খুব ছোট, তুমি এগুলো কি বলো? আমি বলি জি, জি আন্টি, জি, খুব ভালো। এরপরে হ্যাঁ, অফলাইনে শুনেছি এই গল্প। হ্যাঁ, এই যে দেখছো, এই বন্যা গল্প এভাবেই ক্রিয়েট হয়। তো এই যে দেখো শিফার আম্মু এসে আন্টিকে সালাম দিও আমাকে, হ্যাঁ। তো এই এরকম গল্প হয়। তো গল্প, তো অবদান, আমরা আসলে কিছুই বুঝি না, হ্যাঁ, আমরা কিছুই বুঝি না। আমার বয়স যেরকম 17 বছরে আটকে আছে, তোমাদের এরকম তোমরা ছোটতে আটকে আছো। ও আচ্ছা আচ্ছা, আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার মেয়ে শিফা, ওকে পড়াইতে হবে ভালো করে। ওকে, সাধারণ জ্ঞান ক্লাসে যদি আমরা একটু মজা টজা না করে পড়ি তাহলে তো হবে বলো? একটু মজা করতে হবে, পড়তে হবে। তাহলে দেখো, এরা ৭ দিনে বলল সপ্তাহ, প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় তারা বিভক্ত করলো। এরপরে তারা আরেকটা কাজ করলো, ১২টা রাশি চক্র তারা করলো। মানে প্রথমে তারা ১২টা নক্ষত্র আবিষ্কার করেছে। কয়টা? ১২টি নক্ষত্র। ১২টা নক্ষত্র তারা আবিষ্কার করলো এবং সেই নক্ষত্র অনুযায়ী তারা ১২টি রাশি আবিষ্কার করলো। রাশি, এই যে তোমরা বলো না, মকর রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, তারপরে হচ্ছে আহ আরো কি কি জানো ভুলে গেছি আমি। আগে ছোটবেলা আমি তখন ক্লাস 6 এ পড়তাম, ক্যাডেট কোচিং করি। সময় তখন ক্লাস 6 এর ক্যাডেট কোচিং করি। তখন প্রথম আলো পত্রিকায়, কোচিং এ প্রথম আলো পত্রিকা রাখতো আর আমাদেরকে বাধ্য করা হতো পত্রিকা পড়ার জন্য। কিসের পত্রিকা পড়বো? আমাদের পাতা ছিল ২টা। আমাদের পাতা ছিল ২টা পত্রিকার। একটা হচ্ছে বিনোদন পাতা, কোন নায়ক নায়িকার ছবি ছবি আজকে দিছে ওটা আগে সবার আগে বিনোদন পাতাটা খুলতাম, এটা দেখতাম। যদি ভাল লাগতো তাহলে সবকিছু দেখে দেখে একটু পড়তাম। আর বিনোদন পাতার পরেই আসতো রাশি, রাশির পাতা। ইস, ছোটকালে গেলে কি করতাম, আল্লাহ মাফ করো। দেখো, এই রাশির পাতা দেখেই জন্ম তারিখ অনুযায়ী রাশি মিলাইতাম, মিলাই দেখতাম যে কি লিখছে আজকে। লিখতো আজকে দূরের যাত্রা শুভ, আজকে অপর পক্ষ থেকে প্রেমের নিবেদন পেতে পারেন, আকস্মিক প্রেমের নিবেদন পেতে পারেন। এইটা শুনেই বুকটা ফুলে যেত। ইস, আজকে কে জানে কি বলবে। এরপরে বলতো যে বৈবাহিক বৈবাহিক জীবন ভালো, এগুলো বলতো। এগুলো দেখে দেখে ভাবতাম আসলে কি ঘটবে কিনা, আসলে কি হবে কিনা। তো এই যে রাশি আসছে কোত্থেকে দেখো, তখন তো জানতাম না এই রাশি কোথা থেকে আসতো। এই রাশি চক্র এসেছে এই তারা আবিষ্কার করেছে। আমাদের ইসলামে এই রাশি কিন্তু মানা এটা ভালো না, উচিত না, শিরক না। রাশি চক্র, ওকে রাশি চক্র না, রাশি চক্র। তাহলে দেখো ১২টা নক্ষত্রের সাথে মিলিয়ে তারা রাশি আবিষ্কার করেছে। মেসোপটেমিয়া সভ্যতার ৪টা পর্যায়, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়। বলো ডান কিনা? সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয় সভ্যতা ডান। সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয় ডান। ও একজন আবার দেখি এখানে ইংরেজিতেও নাম বলতেছে রাশির। ওকে ডান, ওকে ডান। আসো, এইবার আমরা করব হচ্ছে মিশরীয় সভ্যতা।
কথাগুলো শুনবা তাহলেই ভালো হবে। মিশরীয় সভ্যতা, অনেক মিস্ট্রি আছে এই মিশরীয় সভ্যতা নিয়ে। অনেকে অনেক কিছু বলে এই মিশরীয় সভ্যতা নিয়ে। যাই হোক, আমরা একটু উদ্ধার করি এটার আবিষ্কারের রহস্য। এই মিশরীয় সভ্যতা আবিষ্কার মানে এটা গড়ে উঠেছে নীল নদের তীরে। গড়ে ওঠে নীল নদের তীরে। নীল নদের নীল নদের তীরে, অর্থাৎ নাইল রিভার, যেটা নীল নদের তীরে। আচ্ছা, আমি বলেছি আগের ক্লাসে এই নীল নদের উৎপত্তিটা হয়েছিল ভিক্টোরিয়া হ্রদ থেকে, এবং এই নীল নদটা পতিত হয়েছিল ভূমধ্য সাগরে। এবং এই নীল নদের উপনদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্লু নাইল এবং হচ্ছে হোয়াইট নাইল, যেটা গিয়ে মিলিত হয়েছিল সুদানের খার্তুমে। ঠিক আছে। আচ্ছা, তো এই যে নীল নদের তীরে তখন অনেক প্লাবিত হতো। এই নীল নদ যখন প্লাবিত হতো তখন এর আশেপাশের ভূখণ্ডটা অনেক বেশি প্লাবিত হওয়ার ফলে উর্বর হতো, ফসলের জন্য উর্বর হতো। এবং সেখানে এক ধরনের নল খাগড়া জাতীয় গাছ জন্মাতো। নল খাগড়া জাতীয় এক ধরনের গাছ জন্মাতো এই নীল নদের তীরে। তোমরা যদি কেউ ইউসুফ জুলেখা দেখে থাকো, একটা সিরিজ আছে ইউসুফ জুলেখা, সেই ইউসুফ জুলেখাতে এটা দেখানো হয়। এই মিশরীয় সভ্যতার মানুষরা যে মানে তারা যে দেবদেবীতে পূজা করে, এবং আমাদের ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, তখন সে আসে, তখন তাকে এই নীল নদের তীরে এই নল খাগড়া গাছ থেকে কিভাবে যে কাগজ উৎপাদন করা হয় সেটা দেখানো হয়। তোমরা হয়তো এই সিরিজটাতে দেখতে পাবা। তো এই নল খাগড়া জাতীয় গাছ থেকে কি করলো তারা, এই যে গাছটা হলো, সেই গাছটার নাম হচ্ছে প্যাপিরাস। প্যাপিরাস গাছ। এই প্যাপিরাস গাছ থেকেই তারা কি করলো, কাগজ আবিষ্কার করলো। কাগজ লেখার উপকরণ, কাগজ আবিষ্কার, অর্থাৎ এরা লেখার উপকরণ আবিষ্কার করলো প্যাপিরাস গাছ থেকে। এবং এই প্যাপিরাস থেকেই, এই শব্দটা থেকেই কিন্তু এই যে পেপার, এই পেপার শব্দটা আসছে। এই প্যাপিরাস থেকে কিন্তু পেপার শব্দটা এসেছে নীল নদে। আচ্ছা, এখন এরা তো কাগজ আবিষ্কার করলো, তাহলে এরা লিখন পদ্ধতি করবে না? এদের লিখন যে পদ্ধতিটা ছিল, মিশরীয়দের যে লিখন পদ্ধতি ছিল, সেই পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। মিশরীয়দের নীল নদের তীরে নলখাগড়া জাতীয় গাছ জন্মাতো, যে গাছটার নাম হচ্ছে প্যাপিরাস গাছ। এই গাছের ছালটা তুলে পাথরে চাপা দিয়ে রোদে শুকিয়ে এটাকে প্রসেস করে কাগজ করা হতো, লেখার উপকরণ করা হতো, সেটাতে লিখতো এবং খুব চমৎকার লেখা হতো ওটাতে। আর এদের যে লিখন পদ্ধতিটা ছিল, সেই লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। কি নাম? হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স, এরা হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি ছিল। এখন এই হায়ারোগ্লিফিক্স লিখন, এই হায়ারোগ্লিফিক্স শব্দটার অর্থ হচ্ছে পবিত্র অক্ষর। এটা হচ্ছে আবার এই শব্দটার নাম হলো পবিত্র অক্ষর, বলা হয় এটাকে পবিত্র অক্ষর। এই হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতিটা কেমন ছিল? এটা ছিল চিত্র ভিত্তিক, চিত্র আকারে, কোনো অক্ষর ভিত্তিক না। এটা ছিল চিত্র চিত্র করে, বিভিন্ন কিছুর চিত্র ছিল। অর্থাৎ এই লিখন পদ্ধতিটা ছিল চিত্র ভিত্তিক লিখন পদ্ধতি। এটার একটা অবদান এরা, চিত্র ভিত্তিক লিখন পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স লিখন, চিত্র ভিত্তিক লিখন পদ্ধতি। তাহলে এদের একটা অবদান ছিল এই নীল নদের তীরে যে নলখাগড়া প্যাপিরাস গাছ জন্মায়, সেটা থেকে কাগজ আবিষ্কার করা এবং তাদের লিখন পদ্ধতি আবিষ্কার করা। আচ্ছা, এরপরে তারা কি করলো, এই মিশরীয়রা 365 দিনে যে একটা বছর হয়, এটা তারা বললো যে 365 দিনে এক বছর। এরপরে বললো যে 30 দিনে এক মাস হয়, 30 দিনে এক মাস হয়। এরা আবিষ্কার করলো, লিখন পদ্ধতি করলো, প্যাপিরাস আবিষ্কার করলো, হায়ারোগ্লিফিক্স করলো। আচ্ছা, এরপরে তারা ওই যে পাল তোলা যে জাহাজ আছে না, সেই পাল তোলা জাহাজ আবিষ্কার করলো। পাল তোলা জাহাজ, পাল তোলা জাহাজ তারা আবিষ্কার করলো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মিশরীয় সভ্যতা নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তবে ওসমান বেটা দেখতে খুব ভালো লাগে। ও আচ্ছা, তুমি সিরিয়ালের কথা বলতেছো? তাহলে দেখো, এরা মিশরীয়দের অবদান, এরা ছিল মিশরীয়দের অবদান।
এবার আসো এবার আসো মিশরীয় যে রাজা ছিল। আচ্ছা, রাজার আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এই মিশরের পূর্বে মিশরটা এরকম মিশর ছিল না। এই পূর্বের যে মিশরটা, এই মিশরটা এরকম ছিল না। একটা ছিল উচ্চ মিশর, একটা ছিল উচ্চ মিশর, আর একটা ছিল নিম্ন মিশর। মিশর উচ্চ মিশর ছিল এবং নিম্ন মিশর ছিল, এবং মিশরটা অনেকটা ছোট ছোট নোমে বিভক্ত ছিল। নোম, এই মিশরটা অনেকটা ছোট ছোট নোমে বিভক্ত ছিল। নোম। এখন কথা হলো এই নোমটা কি? এই যে নোম বললাম, এই নোম মানে হচ্ছে ছোট শহর। অর্থাৎ এই মিশরটা অনেকগুলো ছোট ছোট শহরে বিভক্ত ছিল, এবং উচ্চ মিশর ছিল, নিম্ন মিশর ছিল। পরবর্তীতে উচ্চ মিশর এবং নিম্ন মিশরকে একত্রিত করে মিশর করা হলো। বুঝাইতে পারলাম? অর্থাৎ এই যে ছোটগুলো নোম গুলো আছে, এগুলো নিয়ে এই উচ্চ মিশরে অনেকগুলো ছোট নোম ছিল, নিম্ন মিশরে অনেকগুলো ছোট নোম ছিল। এই সবগুলোকে একত্রিত করে নামকরণ করা হইলো, একটা রাজধানী করা হইলো। সেই রাজধানীটার নাম দেওয়া হলো মেমফিস। অর্থাৎ মিশরকে একত্রিত করে নাম দেওয়া হলো কি? মেমফিস। মেম মেমফিস মেমফিস নাম দেওয়া হলো। এখন এই যে কাজটা যিনি করলেন, পাল তোলা নৌকা আবিষ্কার করছে তারা। পাল তোলা নৌকা আবিষ্কার করেছিল মিশরীয়রা। আচ্ছা, এই যে তারা যে একত্রিত করলেন, নাম দিলেন মেমফিস, অর্থাৎ মিশরের রাজধানী করলেন একটা জায়গার নাম হলো মেমফিস। এইটা করলেন যে রাজা, এটা যে রাজাটা করলেন তার নাম হচ্ছে মেনেস রাজা। অর্থাৎ এই মেনেস রাজাই ছিল মিশরের প্রথম রাজা। তাহলে দেখো, মিশরের প্রথম রাজার নাম হলো মেনেস। সেই মেনেস রাজা গোটা মিশরের ছোট ছোট নোমগুলোকে বিভক্ত ছিল, এগুলো একত্রিত করে একটা রাজধানী স্থাপন করলো। নাম দিল মিশরের নাম দিল মেমফিস। কি নাম দিল? মেমফিস নাম দিল। আচ্ছা, এই যে রাজা মেনেস আছে, এই রাজাদের একটা উপাধি ছিল। এই মিশরের রাজাদের যে উপাধিটা ছিল, সেই উপাধিটাকে বলা হতো ফারাও। এই যে তোমরা ফেরাউন বলো না, এই ফেরাউন কিন্তু এখান থেকে, এই ফারাও, তাদের রাজার উপাধি ছিল ফারাও। ফারাও। এবং এই রাজারা, ফারাও রাজারা ফারাও রাজারা নিজেদেরকে বিশ্বাস করতো তারা ঈশ্বরের সন্তান, এটা তারা বিশ্বাস করত। এবং তারা এই পুনরুজ্জন্মের কথা চিন্তা করতো, তারা পুনরুজ্জন্ম ভাবতো। এই পুনরুজ্জন্ম তারা চিন্তা করত। তারা তারা ভাবতো তারা যদি কখনো মরে যায়, আবার তারা জীবিত হবে, জীবিত হয়ে আবার শাসন করবে। এটা তারা ভাবতো, ঈশ্বরের সন্তান ভাবতো তারা। তো এর মধ্যে একটা মিশরের প্রথম রাজা ছিল ফারাও মেনেস। ঠিক আছে? ফারাও মেনেস। ফারাও মেনেস মিশরের রাজা ছিল ফারাও মেনেস। আচ্ছা, আমি ক্লাসে আছি, শেষ করে ফোন দেই। হ্যাঁ, ওকে। ফারাও মেনেস ছিল। এরপরে আসো মিশরের মিশরের খেয়াল করো, মিশরের যে সর্বশেষ রাজা, এই মিশরের যে সর্বশেষ রাজা ছিল তার নাম ছিল ফারাও একাদশ রামসেস। ফারাও একাদশ রামসেস। ফারাও একাদশ রামসেস ছিল তার নাম। ফারাও একাদশ রামসেস। ফারাও একাদশ রামসেস এ ছিল মিশরের সর্বশেষ রাজা, ফারাও একাদশ রামসেস। এই একাদশ রামসেসের কথা বলতে গেলে অনেক ভয়ঙ্কর কথা চলে আসে। সে কিনা সে কিনা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, যে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং আকাশে গিয়ে আল্লাহকে মারবে। ফেরাউনের কথা বলছে, মিশরে যেটাকে একাদশ রামসেস বলা হয়। তো যাই হোক, তো এই একাদশ রামসেসের ক্ষেত্রে আরেকটা ঘটনা আছে, সেটা হলো যে আগে মিশরীয়দের সভ্যতার মধ্যে যে নিজ ভাই বোনদের মধ্যে বিবাহ হতো। অর্থাৎ নিজ ভাই বোনদের মধ্যে তাদের সম্পর্ক হতো, নিজ আপন ভাই বোনদের মধ্যে সম্পর্ক হতো মিশরীয়দের মধ্যে।
এবং এই একাদশ রামসেসের স্ত্রী এবং এগুলো লিখার দরকার নাই, স্ত্রী উপস্ত্রী মিলে প্রায় প্রায় 150-এরও অধিক ছিল তার স্ত্রী উপস্ত্রী। এবং মিশরীয় সভ্যতায় এই প্রথাটা ছিল একটা সময়। তোমরা হয়তো যদি ইতিহাস পড়ো তাহলে জানবা, বা সময় টিভিতে এই মিশরীয় সভ্যতার উত্থান নিয়ে অনেক আছে, ডকুমেন্টারি আছে, দেখতে পারো চাই। যাই হোক, ওটা পরীক্ষায় আসবে না, এই জায়গাটা আমি তোমাদের জানার জন্য বললাম। আচ্ছা শোনো, এই যে রাজারা যে কি করলো, তারা যে মারা যাবে, তো এই মারা যাওয়ার পরে তারা যে পুনরুজ্জন্ম হবে, এখন মিশরীয়রা কি করলো, পুনরুজ্জন্ম হওয়ার জন্য তাদের এই বডি যেন না হয়ে যায়, পচে না যায়, তার জন্য তারা কি করলো, এই মৃতদেহ পচন থেকে রোধ করতে মমি আবিষ্কার করে। তারা মৃতদেহ পচন থেকে রোধ করার জন্য তারা কি করে, মমি আবিষ্কার করে, মমি পদ্ধতিটা আবিষ্কার করে এই মিশরীয়রা। মমি পদ্ধতি আবিষ্কার করতে গিয়ে তারা যে কাজটা করে, প্রথমে ওই মাথার এই পাশ থেকে এটা কেটে এই মাথার মগজটা বের করে ফেলে, এবং শরীরের ভেতরে যে নার্ভস গুলো আছে, হ্যাঁ, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো পচনশীল সেগুলো বের করে ফেলে। বের করে কয়েক ধরনের প্রলেপ দিয়ে, অনেক ধরনের তেল আছে তাদের, ওটা দিয়ে তারা হচ্ছে এই মমি করে এই যে কফিন আছে সেই কফিনের মধ্যে রেখে দিত। এখন কফিনে রাখার ক্ষেত্রে আবার একটা রাজকীয় ব্যাপার ছিল। কফিনে রাখার ক্ষেত্রে রাজকীয় ব্যাপার হচ্ছে, সবার মমি করা হতো না, যারা রাজা ছিল তাদেরই মমি করা হতো, এবং সেই মমির উপরে ওই যে রাজা, সেই রাজার ছবি দেওয়া হতো, এবং অনেক কিছু খোদাই করে কফিনে এঁকে দেওয়া হতো তার কৃতকর্ম বা অনেক কিছু, এবং ভেতরে স্বর্ণালঙ্কার দিয়ে দিত, বক্স ভর্তি করে রাখতো এই কফিনগুলো, এই মমিগুলো। তো এই যে মমিগুলো রাখা হতো, এখন এটা রাখা হতো কোথায়? এই মমি রাখার জন্য ইতিহাস যেটা বলে, ইতিহাস অনেক কিছু আছে, আমি বলছি একটা একটা করে। এই মমিগুলো রাখার জন্য তারা পিরামিড আবিষ্কার করলো। পিরামিড, এখানে অনেকগুলো কথা আছে, আমি বলছি এক এক করে। এই পিরামিডে অনেকগুলো কথা আছে, আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি। এই পিরামিড হচ্ছে দেখো ত্রিভুজাকৃতির। এই পিরামিড হচ্ছে ত্রিভুজাকৃতির একটা পিরামিড, যেটা হলো এই যে ফারাও যে রাজা, এই ফারাও রাজার সমাধি ক্ষেত্র। দেখো পিরামিডটা তো এরকম না, ত্রিভুজাকৃতির ফারাও রাজার সমাধি ক্ষেত্র। আচ্ছা, তো বর্তমানে এটা নিয়ে যে আর্টিকেল গুলো পাওয়া যায়, সেখানে বলা হয়, আবার সেখানেও বলা আছে ফারাও রাজাদের জন্য সমাধি কফিন বন্দি করে রাখার জন্য জায়গা ছিল পিরামিডের ভেতরে। হ্যাঁ, তো এখন সাম্প্রতিক সময়ে এসে যে বিজ্ঞানীরা বলেছে যে এই যে টেসলা, এই টেসলা এমন ধরনের এক আবিষ্কার করতে চেয়েছিলেন, যে কোনো বৈদ্যুতিক তার ছাড়া এই মিশরীয়দের, মানে ওই মিশরে এক ধরনের বিদ্যুৎ ব্যবস্থা প্রচলন করার জন্য, এবং সেটার জন্যই এই পিরামিড আবিষ্কার করা হয়েছে। এটা বলেছে যে এটা ছিল বৈদ্যুতিক একটা প্ল্যান্ট, এটা একটা বিদ্যুৎ প্ল্যান্ট সায়েন্স বলে। এবং যেই গবেষক আছে, পর্যবেক্ষক আছে, গবেষক আছে, তাদের বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন ডকুমেন্টারি থেকে যেটা আমি শুনলাম, বুঝলাম, তারা বলছে যে এটা হলো একটা বৈদ্যুতিক প্ল্যান্ট মিশরের, যেখানে তোমার হচ্ছে এই আকাশের সাথে কোন একটা কানেক্টিভিটি হয়ে এই মানে এটা বৈদ্যুতিক একটা সঞ্চার করতে, এবং এটার ভেতরেও এই বিদ্যুতের যে লাইট বাল্ব বা বিদ্যুৎ শক লাগলে যেরকম ধরনের হয়, দেয়ালে ফাটল হয়, বা যে চিহ্নগুলো থাকে সেগুলো পাওয়া গিয়েছে এটার ভেতরে। এখনো পর্যন্ত এই কোন পিরামিডের ভেতর থেকে কোনো মমি পাওয়া যায়নি। মন দিয়ে শুনুন, আমরা বলি যে এটা ত্রিভুজাকৃতির সমাধি ক্ষেত্র, এটা বলা হয়, কিন্তু এই পিরামিডের ভেতর থেকে এখনো পর্যন্ত আসলে কোনো মমি পাওয়া যায় না। ঠিক আছে,
তো মমি যে পাওয়া যায় না, তাহলে মমি আসলে পাওয়া যেত কোথায়? মিশরে আরেকটা আছে, ডেথ ভ্যালি নামে একটা জায়গা আছে, ডেথ ভ্যালি। এই ডেথ ভ্যালি থেকে কিন্তু অনেক পিরামিড পাওয়া মানে পাওয়া গেছে, এই কফিন পাওয়া গেছে, মমি পাওয়া গেছে। এবং মিশরের বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় এই মমি পাওয়া গেছে, মাটির নিচে বা অনেক বিভিন্ন ভাবে মমি পাওয়া গেছে। কিন্তু পিরামিডের ভেতর থেকে আজ অব্দি কোনো মমি আবিষ্কার করতে পারে, বুঝতে পেরেছ? তো এটা এখনো মাইস্ট্রি হিসেবে আছে, এটাও এখনো অনেক বেশি মানে আবিষ্কৃত হয়নি, বা এটার আসলে অ্যাকচুয়ালি এটা পাওয়ার প্ল্যান্ট কিনা, আসলে এটা ফারাওদের সমাধি ক্ষেত্র ছিল কিনা, এটা অ্যাকচুয়ালি কিভাবে বানানো হয়েছিল। তুমি যদি চিন্তা করো, এত বিশাল বড় বড় পাথর, দেখো এত বিশাল বড় বড় পাথর, আহ সেই পাথর কিভাবে উঠানো হলো? যে গাঁথুনি, আমি এখানে আজকে স্লাইডটা নাই বা ইন্টারনেট সংযোগ নাই, এই জন্য আমি দেখাইতে পারতেছি না, আমি দেখাতাম যে একটা গাঁথুনি, একটার পর একটা গাঁথুনি দিয়ে 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 পুরোটা ত্রিভুজাকৃতির, যার জ্যামিতিক মাপ রেখা কোনো হেরফের নাই, 1 ডিগ্রিও কোনো হেরফের নাই। হ্যাঁ, কোনো ডিগ্রি হেরফের নাই। একদম চমৎকার তার এই শৈলী, বানানোর শৈলী। এবং পাথরগুলো এত শক্ত, একটার পর একটা গাঁথুনি এত চমৎকার। বলা হয়, ইতিহাসরা বলছেন, যারা প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজিস্ট যারা, হ্যাঁ, যারা আর্কিওলজি নিয়ে কাজ করে এবং যারা হলো তোমার স্থাপত্যবিদ্যা নিয়ে কাজ করে, তাদের ডকুমেন্টারি গুলো বললাম, যে তারা বলে যে এটা আসলে কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না। তাহলে এটা কি কোনো ভিন গ্রহের প্রাণী বানিয়েছে? এটা নিয়ে অনেক ব্যাখ্যা আসছে, যে ভিন গ্রহের কোনো প্রাণী বানালো কিনা। আবার ইতিহাস কখনো কখনো বলে যে ফারাও গুলা যারা ছিলেন, সে ফারাও রাজারা প্রচুর অত্যাচার করে মিশরের মানুষদেরকে, প্রচুর অত্যাচার করে এই পাথরগুলো উঠিয়েছিলেন। একের পর এক পাথর উঠাতেন, প্রচুর অত্যাচার করতেন। এটা কেউ কেউ বলে। আবার আবার কেউ কেউ বলে যে না, এই মিশরের মানুষরা, মিশরের ফারাওরা যারা অনেক সমাদর করে, অনেক আদর আপ্যায়ন করে এই মানুষদেরকে দিয়ে এই পাথরগুলো বানিয়েছে। আবার সায়েন্স বলে, কিছু কিছু সায়েন্স মানুষরা ব্যাখ্যা দিয়েছে যে এটার ভিতরে এমন এক প্রসেসে পানি ঢোকানো হতো, পাথরগুলো পানিতে ভাসিয়ে ভাসিয়ে, এমন এক প্রসেসে ভাসিয়ে ভাসিয়ে এই উপরে পর্যন্ত নিয়ে আসতো। আগে কে এই যে ধরো তোমার এই তাজমহলের কথা যদি বলো, তাজমহলের যে মার্বেল গুলো আছে, অনেকেই তো মার্বেল এগুলো ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসা হতো। তো এগুলো নিয়ে তোমরা যদি মনে করো আগ্রহ থাকে, এগুলো জানতে পারো, এই জায়গাগুলো নিয়ে। আমি তো আমার আগ্রহের জায়গা থেকে একটু জেনেছি। হ্যাঁ, তো আবার একজন বলছে শেখ হাসিনা বানাইছে, মাইট দিব কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের যদি মনে হয় যে কোনো জায়গায় আগ্রহ আছে, তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো, ভয়েস অফ ঢাকার কয়েকটা ডকুমেন্টারি আছে, দেখো। ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারির কয়েকটা ভিডিও আছে, দেখতে পারো। বিভিন্ন আর্টিকেল আছে। হ্যাঁ, একটু ইংরেজির আর্টিকেল গুলো পড়বা। ভাই, ফারাওদের মাঝে নাকি ফেরাউন ছিল। হ্যাঁ, ফারাউন মানেই তো ফেরাউন, ওইটাই তো ফেরাউন। এটা দেবদেবীতে বিশ্বাসী ছিল। আচ্ছা, এইবার আসো, এই মিশরের মিশরের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, মিশরীয়দের গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে ডেথ, বুক অফ ডেথ। সার্চ করে পিডিএফটা পেয়ে পড়তে পারো, বুক অফ ডেথ। মিশরীয়দের একটা গ্রন্থ, বুক অফ ডেথ। হ্যাঁ, এটা একটু দেখতে পারো, দেখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। বুক অফ ডেথ কাদের? এই মিশরীয়দের বুক অফ ডেথ। আচ্ছা, ওকে, ওই যে পিরামিড নিয়ে আলোচনা করতেছিলাম, আরেক জায়গায় চলে গেছে। দেখো, পিরামিড, এই পিরামিডের দেশ বলা হয় মিশরকে, কিন্তু সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায় কোথায়? সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে সুদানে। আমরা এটা আগেও বলেছি, সুদান পড়াতে গিয়ে একবার মনে হয় বলেছি, যে পিরামিডের দেশ মিশর, কিন্তু সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায় আবার সুদানে। এটা খেয়াল রেখে। আর একটা জিনিস আছে, এই মিশরেতে সবচেয়ে বড় পিরামিডটা আছে, যে পিরামিডের নাম হচ্ছে ফারাও খুফুর, খুফুর পিরামিড। ফারাও খুফুর সবচেয়ে বড় পিরামিড যেটা, সেই পিরামিডের নাম হচ্ছে ফারাও খুফুর, ফারাও খুফুর পিরামিড। হ্যাঁ, যেটা প্রায় 13 একর জমির উপরে এই পিরামিডটা আছে, ফারাও খুফুর, খুফুর পিরামিড। আরেকটা এখান থেকে প্রশ্ন গতবারও এসেছে, আরেকটা জিনিস বলে রাখি তোমাদেরকে,
সেটা হলো মিশরে এক ধরনের ভাস্কর্য আছে। মিশরে এক ধরনের ভাস্কর্য আছে। আচ্ছা, ফারাও কুফুর লেখো, এরপরে বললাম যে মিশরে এক ধরনের ভাস্কর্য আছে। সেই ভাস্কর্যটা কি? সেটা হলো স্ফিংস। স্ফিংস নির্মাণ করেছিল এই মিশরীয়রা, এক ধরনের ভাস্কর্য নির্মাণ করেছিল, তার নাম হচ্ছে স্ফিংস। স্ফিংস নির্মাণ করেছিল। এই স্ফিংসের আকৃতি কেমন ছিল জানো? তোমরা দেখো, এদের এই স্ফিংসের মুখ যেটা, এই মুখমণ্ডলটা ছিল ফারাও রাজাদের। এক এক রাজার স্ফিংস এক একটা ছিল। মুখমণ্ডলটা ছিল ফারাও রাজার। আর যে দেহটা ছিল, সেই দেহটা ছিল হলো তোমার এই সিংহের মতো। আর এই দেহটা ছিল সিংহের মতো। অর্থাৎ এই স্ফিংস দিয়ে বোঝানো হতো, এই স্ফিংস দিয়ে বোঝানো হতো কেমন, যে কোন ফারাওয়ের কত ক্ষমতা ছিল সেইটা। এই স্ফিংস প্রত্যেকটা ফারাওরাই এরকম করেছে স্ফিংস নির্মাণ। আর এদের যে চিত্রকলা, তাদের যে চিত্রকলা ছিল, মিশরীয়দের যে চিত্রকলা ছিল, এটা হচ্ছে দ্বিমাত্রিক চিত্রকলা, 2 ডাইমেনশন। দ্বিমাত্রিক চিত্রকলাটা কেমন একটু ইউটিউবে দেখে নিও। দ্বিমাত্রিক চিত্রকলা বা 2 ডাইমেনশন চিত্রগুলো কেমন, এই 2 ডাইমেনশন চিত্র ছিল মিশরীয়। ঠিক আছে, 2 মাত্রিক। আচ্ছা, এরপরে আসো, খেয়াল করো আরেকটা জিনিস তোমাদের একটু বলা উচিত। সেটা হলো একটা মিশরে আরেকটা মাইস্ট্রি আছে। সেই মিস্ট্রিটা কি? সেই মিস্ট্রিটা হচ্ছে মিশরের মধ্যে এক ফারাও ছিল যে অভিশপ্ত ছিল। তো তার যে সমাধি ক্ষেত্রটা যারাই আবিষ্কার করতে গিয়েছিলেন, যতবারই গিয়েছিলেন, ততবারই কোনো না কোনো মানুষ মারা যেত, তার ওই আবিষ্কার করা যেত না তার ওই সমাধিটা। তোমরা কি কেউ জানো এই এই ফারাওয়ের কথা, এই ব্যক্তির কথা কি কেউ জানো? দেখি কেউ বলতে পারো কিনা কার কথা মিন করছি। বলো, কেউ একজন বলো। তুতেন খামেনের নাম শোনো নাই তোমরা? ফারাও তুতেন খামেন। আচ্ছা, আচ্ছা, যাই হোক, একজন ফারাও ছিলেন, তার নাম ছিল ফারাও তুতেন খামেন। তুতেন খামেন, একটু মন দিয়ে শোনো, কোশ্চেন এখান থেকে এসেছে, প্রশ্ন বই পড়লেই দেখবা। এই ফারাও তুতেন খামেন ছিল মিশরীয়দের মধ্যে সবচেয়ে অভিশপ্ত ফারাও। হ্যাঁ, বলা হতো। তো এই ফারাও তুতেন খামেন অভিশপ্ত। তো এর সমাধিটাই যখনই যেবার আবিষ্কার করতে গিয়েছে, তখন ওই মানুষ আর বেঁচে ছিল না, কিছুদিন পরেই মানুষ মারা যেত। এটা একটা মাইস্ট্রি। যাই হোক, তো পরবর্তীতে এই ফারাও তুতেন খামেনের সমাধিটাও রহস্যটা উদ্ঘাটন হয়েছিল। তো এটা তখন সময় 1922 সাল। সেই 1922 সালে ফারাও তুতেন খামেনের সমাধিটা আবিষ্কৃত হয়েছে। তখন এটা আবিষ্কার করেছিলেন একজন, নামটা মনে আসতেছে না, একজন ব্যক্তি আবিষ্কার করেছিলেন, নামটা আমার মনে আসতেছে না এই মুহূর্তে। ফারাও তুতেন খামেনের সমাধিটা যিনি আবিষ্কার করেছিলেন, ব্যক্তিটার নাম কি যেন মনে আসতেছে না। যদি তোমরা কখনো পাও আমাকে বলে দিও যে ভাই এটা। তো 1922 সালে এই রাজা ফারাও তুতেন খামেনের সমাধিটা আবিষ্কৃত হয়েছে। ওকে, খেয়াল করো, কত সালে? 1922 সালে। পরীক্ষায় প্রশ্ন এসছে, কিন্তু কোশ্চেন সলভ করলেই পাওয়া। ফারাও তুতেন খামেনের সমাধি। মিশরীয়রা তো তোমার মিশরীয়রা তো তোমার ছিল, কি বলে এটাকে, একেশ্বরবাদ ধর্মে বিশ্বাসী ছিল। একেশ্বরবাদ ধর্ম, তারা কোন ধর্মে বিশ্বাস করতো? তাদের তো অনেক দেবদেবী ছিল। একেশ্বরবাদ ধর্মে তারা বিশ্বাসী ছিল। তারা একেশ্বরবাদ তারা একেশ্বরবাদ একেশ্বরবাদ ধর্মে তারা বিশ্বাসী ছিল। এবং তারা এত বেশি পরিমাণ দেবদেবীতে বিশ্বাসী ছিল, যেমন তাদের সৌন্দর্যের দেবতা ছিল আফ্রোডাইট। আমি একটু লিখি, তারা একেশ্বরবাদ ধর্মে বিশ্বাসী ছিল, লিখে নাও। তাদের যে সৌন্দর্যের দেবতা, তাদের
দেবতা ছিল আফ্রোডাইট। আফ্রোডাইট তাদের সৌন্দর্যের দেবী। এই সৌন্দর্যের দেবী ছিল আফ্রোদিতি। আমাকে একদিন ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে, আফ্রোদিতি। এবং তাদের সূর্য দেবতা, তাদের সূর্য দেবতা ছিল আমন রে। আমন রে, আমন রে তারা সূর্য দেবতা। তাদের প্রধান দেবতা ছিল জিউস। তাদের প্রধান দেবতা ছিল জিউস। জিউস ছিল তাদের প্রধান দেবতা, তাই না? জিউস। দেখো, তোমরা তোমরা রানী কিউপ্লেক্টার নাম শুনেছো না? কিউপ্লেক্টার নিয়ে তো গ্রন্থ আছে না? আফ্রোদিতি গ্রিসে। ও, আফ্রোদিতি তো গ্রিসে, গ্রিসে, হ্যাঁ গ্রিসে, গ্রিসে। সরি 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 সরি, দাঁড়াও 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 দাঁড়াও। ও, এইটা ঠিক আছে, তাদের সূর্য দেবতা আমন রে, এটা এটা লিখে রাখো, এটা ঠিক আছে। এগুলো তো গ্রিসের। আচ্ছা শোনো শোনো, এখানে বলতেছি তাদের সৌন্দর্যের দেবী, বলতেছি নেফারতিতি। নেফারতিতি তাদের সৌন্দর্যের দেবী হচ্ছে নেফারতিতি। নেফারতিতি, এই যে নেফারতিতি, এই নেফারতিতি শব্দের অর্থ হচ্ছে একজন সৌন্দর্যের দেবী এসেছে। আমন রে, আমন রে ছিল হচ্ছে তাদের দেবতা, মিশরীয়দের। মিশরীয়দের আমন রে দেবতা ছিল, ওটা লিখে রাখো। আর তাদের সৌন্দর্যের দেবী হিসেবে তারা মানত নেফারতিতিকে। এই নেফারতিতি শব্দের অর্থই হচ্ছে একজন সুন্দরী নারী এসেছে। একজন সুন্দরী নারী এসেছে, নেফারতিতি। এই নেফারতিতির ভাস্কর্য কিন্তু পাওয়া গেছে। নেফারতিতির ভাস্কর্য কিন্তু পাওয়া গেছে। অ্যাটন তো সূর্য দেবতা। অ্যাটন বা আমন, হ্যাঁ দুইটাই, অ্যাটন বা আমন রে, তা এটাই বলতো, অ্যাটন বা আমন। আর অ্যাটন থেকে ইখনাটন, এই ওনার নামটা তিনি নিজে, ফারাও ইখনাটন নিজে নামকরণ করেছিলেন। অ্যাটন, আমন রে বা ইখনাটন, ঠিক আছে? আচ্ছা, নেফারতিতি নিয়ে একটু লিখে রাখো। নেফারতিতি, এই নেফারতিতি ছিলেন সৌন্দর্যের, মানে তাদের সৌন্দর্যের প্রতীক। এবং এই নেফারতিতি নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে যে মিশরীয়দের যে নেফারতিতি, মানে এটা নেফারতিতি কিসের সাথে জড়িত? মিশরীয় সভ্যতার সাথে নেফারতিতি জড়িত। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে ওই যে রানী কিউপ্লেট্রা। এই রানী কিউপ্লেট্রা, রানী ক্লিওপেট্রা, এই রানী কিউপ্লেট্রা দেখতে সুন্দর না? এই রানী কিউপ্লেট্রাকে বলা হতো সার্পেন্ট অফ দ্য নাইল। কি বলা হতো? রানী কিউপ্লেট্রাকে বলা হতো সার্পেন্ট অফ দ্য নাইল। সার্পেন্ট অফ দ্য নাইল, সার্পেন্ট অফ দ্য নাইল বলা হতো রানী কিউপ্লেট্রাকে। এবং এই কিউপ্লেট্রা নিয়ে গ্রন্থ কে লিখেছে এবার বলো? কিউপ্লেট্রা নিয়ে গ্রন্থ কে লিখেছে বলো? কিউপ্লেট্রা নিয়ে যে গ্রন্থ, সেই গ্রন্থ লিখেছে কে? জিউস তো গ্রিসদের প্রধান দেবতা। এই বেটা বলছি তো, জিউস ওই আমন রে বাদে বাকি সবগুলো গ্রিকদের। পাশে একটু লিখে রাখো, এগুলো গ্রিকদের দেবতা। আর ওদিকে নেফারতিতি সৌন্দর্যের দেবী পাশে লিখে রাখো না, ভুলবশত বলে ফেলছি। খালি ঝামেলা করে রে। ও, হাওয়ার্ড কার্টার, থ্যাংক ইউ সো মাচ। হাওয়ার্ড কার্টার তুতেন খামেনের সমাধি আবিষ্কার করেন হচ্ছে হাওয়ার্ড কার্টার। লিখে রাখো তো, এই ব্যক্তিটার নাম পরীক্ষায় এসছে। তুতেন খামে তুতেন খামেনের নাম হাওয়ার্ড কার্টার। তোমরা এই যে দেখো, একজন লিখে দিয়েছে, নাহিদ। হাওয়ার্ড কার্টার, হাওয়ার্ড কার্টার, হাওয়ার্ড কার্টার, হাওয়ার্ড কার্টার। সার্পেন্ট অফ দ্য নাইল মানে হচ্ছে নীল নদের সাপ, বা নীল নদের সর্প বলা হতো তাকে, ঠিক আছে? নীল নদের সাপের সাথে তুলনা করা হয়, সার্পেন্ট অফ দ্য নাইল। হ্যাঁ, জুলিয়াস সিজারের সাথে জড়িত, মিশরীয় রানী। এই সার্পেন্ট অফ দ্য নাইল, জুলিয়াস সিজার, এটাকে নিয়ে যদি কখনো আমি সুযোগ পাই তাহলে তোমাদের বিস্তারিত পড়াবো।
অনেকগুলো বিষয় এখানে জড়িত। রানী কিউপ্রেট্রা হচ্ছে এই সাপের ছোবলে মারা গিয়ে আত্মহত্যা করেছিলেন। তখন মিশরের শাসনকারী টলেমি, হ্যাঁ, এই টলেমি বংশের শেষ শাসক ছিলেন সপ্তম কিউপ্লেট্রা। তো এই সপ্তম কিউপ্লেট্রা যে রোমান সম্রাট ছিলেন অক্টোভিয়ান, সে অক্টোভিয়ানের হাতে এই অ্যান্টনির পতন ঘটেছিল। তো অ্যান্টনির পতন যখন ঘটে, মাঝখান থেকে বললে বুঝবে না, তাও একটু বলি। মিশরের শাসনকারী তখন হচ্ছে তোমার এই টলেমি বংশের শেষ শাসক, নাম ছিল তার সপ্তম কিউপ্লেট্রা। এই সপ্তম কিউপ্লেট্রা এই রোমান সম্রাট অক্টোভিয়ান, এই অক্টোভিয়ানের হাতে এই যে অ্যান্টনি আছে তার পতন ঘটলো। পতন ঘটার পরে এই যে কিউপ্লেট্রা, সেটা সাপের দংশনে সে আত্মহত্যা করে। বুঝতে পেরেছ? এরপরে ওই যে মার্ক অ্যান্টনি, তারপর হচ্ছে নেপিডাস, অক্টোভিয়ান, তো এরা ছিল হচ্ছে ত্রয়ী শাসকদের, মিশরের ত্রয়ী শাসকদের নেতা। এগুলো তো অনেক গল্প, এগুলো পড়াইলে তো শেষ করতে পারবো না। মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই, শুধু ওর গলায় সাপ, ওর গলায় কি সাপ থাকতো? একজন প্রশ্ন করছে, ওর গলায় কি সাপ থাকতো? তোমরা নিজেরা তোমাদের নিজেদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে দিচ্ছি আমি। মানে শিক্ষকের কাজ হলো ইন্টারেস্ট তৈরি করে দেওয়া। তোমরা এগুলো নিয়ে এই আসলে রানী কিউপ্রেট্রার ইতিহাসটা, হ্যাঁ, টলেমির ইতিহাস, রোমান জুলিয়াস সিজারের উক্তি এলাম দেখলাম জয় করলাম, কেন এই কথা সে বলছিল, কেন এই কথা সে বলছিল, এবং রানী কিউপ্রেট্রা কেন সর্পদংশনে তার মৃত্যু হলো। হ্যাঁ, দেখো এগুলো ইতিহাস তোমরা পড়বা, তোমরা পড়বে, তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি এটা পড়ো, পড়ে তুমি হচ্ছে শুনবা, জানবা, ইন্টারেস্টিং গল্প এগুলো। আমি যদি কখনো এইগুলোর সুযোগ পাই, তাহলে ওই মানে ক্লাসে শুধু গল্প বলবে এইগুলোর। হ্যাঁ, ভিডি ভিসি মানে এলাম দেখলাম জয় করলামের কথা বললাম, শ্রুতি। আচ্ছা, আমরা আসি মিশরীয়। তো মোটামুটি মিশরীয় নিয়ে আর কি বলা যায় মিশর থেকে? আর কিছু নাই, যা আছে সব বলে ফেলছি। মিশরের যা আছে সব বলে ফেলেছি। মিশরের যা আছে সব বলে ফেলেছি। ওকে, আচ্ছা আসো, আমরা এবার আসো, হ্যাঁ, অন্য সভ্যতাতে চলে যাই। তাহলে আমরা মেসোপটেমিয়ার মধ্যে সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, মিশরীয় করলাম, তাই না? আমরা মোটামুটি 5টা সভ্যতা পড়লাম। এরপরে আমরা কোন সভ্যতা পড়তে পারি? পারস্য সভ্যতাটা পড়তে পারি। পারস্য সভ্যতা, এটা লিখো, পারস্য সভ্যতা। দেখো, ইরান যে দেশটা আছে, এই ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, তাই না? তাহলে ইরানের পূর্ব নাম কি? পারস্য। ইরানের পূর্ব নাম, ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য। ইরানের পূর্ব নাম কি? পারস্য। এই পারস্য সভ্যতার আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে এক মিনিট সভ্যতা। অপর একটা নাম, অপর নাম এক মিনিট সভ্যতা। এক মিনিট, এক মিনিট সভ্যতা, এক মিনিট সভ্যতা এর নাম। আচ্ছা, এদের অবদান কি? এই পারস্য সভ্যতার অবদানটা কি? এদের অবদান হচ্ছে ধর্ম সংস্কারে। এরা ধর্ম সংস্কারে অনেক অবদান রেখেছে এই পারস্যের মানুষরা। যেমন তোমরা হয়তো ছোটকালে পড়ে আসছো, এই যে গ্রন্থ, আবেস্তা একটা গ্রন্থ না? আবেস্তা কি একটা গ্রন্থের নাম? আর ভাষার নাম কি ছিল? জেন্দা ভাষা। এই দুইটা অনেকে প্যাচ লাগায় ফেলে। জেন্দা হচ্ছে ভাষা, আরেকটা হচ্ছে এই আবেস্তা হচ্ছে গ্রন্থের নাম, তাই না? পারস্য সভ্যতা, পারস্য সভ্যতা। আচ্ছা, তো এই পারস্য সভ্যতা কিন্তু নিয়ে মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো এই পারস্য সভ্যতার মধ্যে কিন্তু এই আলেকজান্ডার, যে গ্রিক বীর আলেকজান্ডার, তিনি এই পারস্য সভ্যতা দখল করেছিলেন আজ থেকে প্রায় খ্রিস্টপূর্ব 330 অব্দে। এই আলেকজান্ডার পারস্য সভ্যতা দখলে নিয়েছিলেন। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে একটু পড়ে রাখতে পারো, যেটা হলো
যে এই পারস্য ধর্ম সংস্কারে তাদের অবদান ছিল। ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, অপর নাম এটাকে বলা হয় একমেনিড সভ্যতা। একমেনিড সভ্যতা, একমেনিড সভ্যতা। আচ্ছা, পারস্যর পরে চলে আসো সিন্ধু, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা। তোমরা এই সিন্ধু সভ্যতা খুবই ইন্টারেস্টিং। তোমরা বাহুবলী মুভি দেখছো? তোমরা কি বাহুবলী মুভি দেখছো? বাহুবলী, বাহুবলী মুভি দেখেছো তোমরা? দেখো নাই বাহুবলী মুভি? কারা কারা দেখছো বলো? হ্যাঁ ভাইয়া, সবগুলো সভ্যতা কি আজকেই পড়াবেন? হ্যাঁ, আমি সবগুলো আজকেই পড়াবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসোপটেমীয়, মিশরীয়, এরপরে বাকি সভ্যগুলো ছোট ছোট। বাকিগুলো অনেক বড় না, বাকিগুলো ছোট ছোট। বাকিগুলো ছোট ছোট, বাকিগুলো পড়তে আর বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। ঠিক আছে, ওকে। দেখছো না? দেখো, খুব ইন্টারেস্টিং। এই সিন্ধু সভ্যতা গড়ে উঠলো কোথায়? পাঞ্জাবের যে সিন্ধু নদ আছে না, সেই সিন্ধু নদের গড়ে ওঠে। এই সিন্ধু সভ্যতা গড়ে ওঠে পাঞ্জাবের, পাঞ্জাবের সিন্ধু নদের তীরে। পাঞ্জাবের সিন্ধু নদের তীরে এই সভ্যতাটা গড়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা। এই সভ্যতার মধ্যে যে আবিষ্কৃত নগরী আছে, এই সভ্যতার মধ্যে আবিষ্কৃত নগরী আছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা মাহেঞ্জোদারো নাম শুনেছো না? মাহেঞ্জোদারো ভারতের বিভিন্ন মুভিগুলোতে দেখায় মাহেঞ্জোদারো, মাহেশমাতি সাম্রাজ্য। মাহেঞ্জোদারো কিন্তু সেখানে উল্লেখ করে। এই এই সভ্যতার একটা নগরী হচ্ছে মাহেঞ্জোদারো। মাহেঞ্জোদারো একটা নগরী এটা। আরেকটা নগরীর নাম হচ্ছে হরপ্পা। কি? হরপ্পা, হরপ্পা নগরী। এই সভ্যতার মধ্যে দুইটা নগরী আবিষ্কৃত হয়, একটা হচ্ছে মাহেঞ্জোদারো আর একটা হচ্ছে হরপ্পা নগরী। মাহেঞ্জোদারো নগরী এবং কি হরপ্পা নগরী। এখন এই মাহেঞ্জোদারো হরপ্পা নগরী, এই যে এই সভ্যতাটা, এটা দুইটা দেশের মধ্যেই অবস্থিত। দুইটা দেশের মধ্যেই অবস্থিত, একটা হচ্ছে ভারতেও আছে আর ওদিকে পাকিস্তানের, পাকিস্তানেও আছে। প্রশ্ন এইভাবে আসতে পারে, এই দুইটাই অপশনে থাকে, ভারত এবং পাকিস্তান। তোমরা বাহুবলী মুভির মধ্যে দেখবা যে বিশাল বিশাল সাম্রাজ্য দেখাচ্ছে না, এইগুলো কিন্তু এই সিন্ধু, সিন্ধু সভ্যতার মাহেঞ্জোদারো এবং হরপ্পা নগরী এগুলোকে দেখানো হয়। বুঝাইতে পারলাম? তো বাহুবলী মুভি থেকে আমরা কি দেখি? বাহুবলী মুভিটার মধ্যে যে কি দেখানো হয়, দেখানো হয় কি? দেখানো হয় হচ্ছে যে এই মুভিটার মধ্যে যে বিল্ডিং গুলা, মানে যে সাম্রাজ্যটা, এটা খুবই সুন্দর না? মানে তাদের নগর পরিকল্পনাটা অনেক সুন্দর ছিল না? কি বড় বড় মানে দালান, চমৎকার ছিল না? তো এই সভ্যতার মধ্যে যেটা পরিলক্ষিত হয় যে একটা পরিকল্পিত নগর ব্যবস্থা। মুভিগুলোর মধ্যে দেখলেই তো দেখা যায় যেটা কি সুন্দর একটা সাম্রাজ্য, দেখলেই ভালো লাগে। ইস, এই সাম্রাজ্যের রাজা যদি হতে পারতাম। তবে রানী তো বলাই যায় না। তাহলে দেখো, এই সিন্ধু সভ্যতা, এদের অবদান কি? এদের অবদান হচ্ছে পরিকল্পিত, পরিকল্পিত নগর ব্যবস্থা। এই সভ্যতার মধ্যে যেটা অবদান, পরিকল্পিত একটা নগর ব্যবস্থা। আরেকটা অবদান কি? তারা এই যে বাটখারা আছে না, বাটখারা, পরিমাপ পদ্ধতি, এই পাশে একটা এই পাশে একটা বাটখারা থাকে না, এরা এই পরিমাপ পদ্ধতি আবিষ্কার করেছিল, অর্থাৎ বাটখারা তারা আবিষ্কার করেছে। অর্থাৎ পরিমাপ পদ্ধতি, এরা পরিমাপ পদ্ধতি, অর্থাৎ এই পরিমাপ পদ্ধতিটা কোনটা? এই যে বাটখারা, এই বাটখারা তারা আবিষ্কার করেছে। পরিমাপ পদ্ধতি বা বাটখারা তারা আবিষ্কার করে এই সিন্ধু সভ্যতায়। ঠিক আছে, দাড়িপাল্লা, হ্যাঁ দাড়িপাল্লা, 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 দাড়িপাল্লা। আচ্ছা, তাহলে খেয়াল করো, অনেকগুলো গুরু মানে খুবই চমৎকার একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেটা হচ্ছে যে এই সিন্ধু সভ্যতায় আবিষ্কারের মধ্যে আমাদের বাঙালিদের একজন খুবই অবদান আছে।
তোমরা সিমিলার করে পড়বা। 1922 সালের হাওয়ার্ড কার্টারের কথা বলেছি না? এই 1922 সালের আরেকজন ঘটনা ঘটলো। তার নাম হচ্ছে রাখাল বন্দ্যোপাধ্যায়। তিনি একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ ছিলেন। বাঙালি প্রত্নতত্ত্ববিদ নাম হচ্ছে রাখাল বন্দ্যোপাধ্যায়। রাখাল বন্দ্যোপাধ্যায়। এই রাখাল বন্দ্যোপাধ্যায় তিনি 1922 সালে এই যে হরপ্পা নগরী এবং সিন্ধু প্রদেশের যে মহেঞ্জোদারো নগরীটা আছে এটা তারা আবিষ্কার করছে। অর্থাৎ সিন্ধু প্রদেশের লারকানা যে জায়গাটা আছে সেই লারকানায় মহেঞ্জোদারো নগরীটা তিনি আবিষ্কার করেছিলেন। বুঝতে পারলাম? তাহলে এইটাই পরীক্ষায় আসে যে এই মহেঞ্জোদারো নগরীটা কে আবিষ্কার করেছিলেন? এই রাখাল বন্দ্যোপাধ্যায়। কি করেছেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি করেছিলেন 1922 সালে। আরেকটা প্রশ্ন আসে, এটা আবিষ্কারের পরে কিন্তু এই যে ইতিহাস গ্রন্থগুলোতে আছে সেখানে বলা হয়েছে এটা একটা মৃতের ঢিবি, অর্থাৎ মানে এমন ভাবে তুলনা করা হয়েছে মৃত মানুষের একটা সাম্রাজ্য, এটার সাথে তুলনা করা হয়েছে। তো এই জন্য এটাকে বলা হয় মহেঞ্জোদারো, অর্থ হচ্ছে মৃতের ঢিবি। মৃতের ঢিবি কি বলা হয়? মৃতের ঢিবি। মৃতের ঢিবি লিখে নাও, মৃতের ঢিবি। মৃতের ঢিবি। মৃতের ঢিবি। মৃতের ঢিবি। মৃতের ঢিবি লেখা হয়েছে? মরা মানুষের ঢিবি। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি পরিকল্পিত নগর ব্যবস্থা হয় তার মানে হচ্ছে এই সভ্যতার মধ্যে পয় নিষ্কাশন ব্যবস্থাটা ভালো ছিল। এখানে পরিমাপ পদ্ধতি হয়। আরেকটা জিনিস আছে সেটা হলো এই সিন্ধু সভ্যতায় যে সিলমোহরও আবিষ্কার হয়। সিন্ধু সভ্যতায় সিলমোহরও আবিষ্কার হয়, ব্যবহার করতে দেখা যায় এই সভ্যতাটায়। সিলমোহর তোমরা একটু লিখো তো, সিন্ধু সভ্যতায় সিলমোহরের ব্যবহার করতে দেখা যায়। সিলমোহর ব্যবহার করতে দেখা যায় এবং এই সিন্ধু সভ্যতার সিলমোহরের সাথে আমাদের যে কি বলে এটাকে মেসোপটেমীয় সভ্যতার তার একটা বিশাল মেইল আছে। এটা লিখে রাখতে পারো যে এই যে সিন্ধু সভ্যতার এই সভ্যতার আবিষ্কারের মধ্যে সিলমোহরটা একটু লিখে রাখো। সিলমোহর এবং এটার যে সিলমোহর সেটা মেসোপটেমিয়ার সিলমোহরের সাথে অনেকটা মিলে যায়। সিন্ধু সভ্যতা ডান, এতটুকু পড়লেই হবে। এরপরে আসো ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা। ইনকা ছোট করে পড়াবো। ইনকা সভ্যতা খুব বেশি না। এই ইনকা সভ্যতা পাওয়া যায় কোথায়? দক্ষিণ আমেরিকার পেরুতে। দক্ষিণ আমেরিকার পেরুতে এই ইনকা সভ্যতা পাওয়া যায়। দক্ষিণ আমেরিকার পেরুতে ইনকা সভ্যতা পাওয়া যায় এবং এই ইনকা সভ্যতার একটা নিদর্শন হচ্ছে মাচু পিচু। মাচু পিচু না? ইনকা সভ্যতার একটা নিদর্শন কি মাচু পিচু না? মাচু পিচু। আচ্ছা, এই সভ্যতার মধ্যে একটা ঘটনা ঘটে। এরা যে পরিমাপ পদ্ধতি মানে এরা যে সংখ্যা লিখন পদ্ধতি আবিষ্কার করলো, অর্থাৎ এদের যে সংখ্যা গণনা পদ্ধতি যেটা সেটার নাম হলো ইনকারা। ইনকারা হচ্ছে তাদের সংখ্যা গণনা পদ্ধতির নাম। ইনকারা মানে হলো সংখ্যা গণনা পদ্ধতি। ইনকা সভ্যতার সংখ্যা গণনা পদ্ধতির নাম হলো ইনকারা। এই সভ্যতার মধ্যে আমরা সেচ ব্যবস্থার একটা বিষয় দেখতে পাই। এই ইনকা সভ্যতার মধ্যেও কিন্তু সেচ ব্যবস্থা অনেকটা পরিলক্ষিত হয়। ইনকা সভ্যতায় সেচ ব্যবস্থা। ওকে, এতটুকু পড়লেই হবে। ইনকা সভ্যতা নিয়ে এতটুকু পড়লেই হবে। আচ্ছা, এরপরে আসো রোমান সভ্যতা। রোমান সভ্যতা টাইটেল করো রোমান সভ্যতা। রোমান সভ্যতা খুব বেশি না, অল্প কয়েকটা সভ্যতা আছে যেগুলো একটু অল্প একটু করে পড়াবো। রোমান সভ্যতা
রোমান সভ্যতা। রোমান সভ্যতা, এই রোমান সভ্যতা কোথায় গড়ে ওঠে? ইতালিতে। ইতালিতে এই সভ্যতাটা গড়ে ওঠে এবং এটা কোনো নদী কেন্দ্রিক না, নদীকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা নাই যে সভ্যতা, এই একটা রোমান সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে নাই। অধিকাংশ সভ্যতাই তো নদীকে কেন্দ্র করে গড়ে উঠলো, কিন্তু এই রোমান সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে নাই। এই রোমান সভ্যতার একটা অবদান হচ্ছে আইনের ক্ষেত্রে, এরা আইনে অবদান রেখেছিল। আরেকটা জিনিস, এই রোমান সভ্যতার সময় কলোসিয়াম, পরীক্ষার মধ্যে একবার এসেছে কলোসিয়াম। কলোসিয়াম কে যেন বলছে ভাইয়া গ্রিক এখনো বাকি। এই মহিলা, আমি এই গ্রিক নিয়ে অলরেডি তো পড়াইছি একবার, প্রাচীন গ্রিক, গ্রিস পড়াইতে গিয়ে তো ওখানে পড়িয়ে দিয়েছি গ্রিক সভ্যতা, এখন আর ওখানে পড়বো না আমরা, তুমি একটু দেখে নিও। এই রোমান সভ্যতার একটা নিদর্শন হচ্ছে, নিদর্শন বলা যায় না, আমি বলি এটা একটা আছে কলোসিয়াম। কলোসিয়াম, এই কলোসিয়ামটা কি? কলোসিয়ামটা কি? এই কলোসিয়াম হচ্ছে একটা নাট্যশালার মতো বিরাট বড়, স্তরে স্তরে স্টেডিয়াম, কাইন্ড অফ স্টেডিয়ামের মতো অনেকটা, বাট লম্বা। এর ভেতরে, এর ভেতরে কি করতো? ফাইট হইতো। কাদের ফাইট হইতো জানো? একটা মানুষ আর একটা হচ্ছে জন্তু জানোয়ার দিয়ে দিল, এই দুইটার মধ্যে ফাইট হতো। একদল বাজি ধরতো মানুষের পক্ষে, একদল বাজি ধরতো জন্তুর পক্ষে, এবং এই জন্তু আক্রমণ করে রক্তাক্ত করে ফেলতো। এটা দেখে মানুষ আনন্দ উপভোগ করত। এই রোমানদের এই সময়টা কি বিভৎস! তো এই কলোসিয়াম হচ্ছে তোমার একটা রোমানদের একটা নিদর্শন। যাই হোক, তো এই রোমান সম্রাট জুলিয়াস সিজার, এই রোমান সম্রাট যে জুলিয়াস সিজার, তার একটা উক্তি আছে, এলাম, এলাম, দেখলাম, জয় করলাম। পরীক্ষায় গতবারও আসছে। আমার বাচ্চা কাচ্চারা যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিল তারা পেরেছে। এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিডি ভিসি। এলাম, দেখলাম, জয় করলাম, এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিডি ভিসি। এলাম, দেখলাম, জয় করলাম। রোমান সম্রাট, রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য। মিশরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা, এই সবার লেখা হয়েছে কিনা একটু বলো আমাকে। এবারে ঢাবির প্রশ্ন। হ্যাঁ, মিশরীয়, মেসোপটেমীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, ব্যাবিলনীয়, সুমেরীয়, রোমান, ইনকা, সিন্ধু, আর কোনটা পড়াইছি? আর কোনটা পড়িয়েছি? আর কোনটা পড়িয়েছি কিনা একটু বলো তো। আহ এগুলোই তো পড়াইলাম না? পারস্য, পারস্য পড়িয়েছি। আর আর সিন্ধু পড়িয়েছি না? হ্যাঁ। আর কি, আর কিছু পড়িয়েছি? আরো পড়িয়েছি। তোমাদের মায়া সভ্যতা আমেরিকাতে পড়াতে গিয়ে মায়া সভ্যতার কথা বলেছিলাম। এই দুইটা লাইন পড়লেই হয়, দুইটা লাইন পড়লেই হয়। মায়া সভ্যতা, আজটেক এবং মায়া সভ্যতা আমেরিকাতে পাওয়া যায়। আজটেক এবং মায়া সভ্যতা আমেরিকাতে পাওয়া যায়। মেক্সিকো বলেছিলাম না?
অস্তিত্ব ছিল মেক্সিকো ওই জায়গাটায়, আজটেক এবং মায়া সভ্যতা মেক্সিকো। তোমাদের বাসায় আমি 2টা পড়া দিব, 2টা সভ্যতা তোমরা বাসায় পড়বা, 2টা সভ্যতা বাসায় পড়বা। এর একটা সভ্যতা হচ্ছে হিব্রু, 2 লাইন। আরেকটা সভ্যতা হচ্ছে চৈনিক। খুব বেশি পড়া দিয়ে দিলাম? খুব বেশি পড়া দেই না, আমি সব পড়াই দিছি। আর ফিনিশীয় সভ্যতার মধ্যে অবদানটা আছে, ওরা বর্ণমালা আবিষ্কার করেছিল ফিনিশীয় সভ্যতায়। তোমরা চাইলে ফিনিশীয়টা একটু দেখে নিতে পারো, বর্ণমালা আবিষ্কারের ক্ষেত্রে ফিনিশীয়দের অবদান আছে। তোমরা হয়তো অনেকে ক্লান্ত হয়ে গেছে, আমি আগেই বলেছি আজকের ক্লাস দীর্ঘ হবে। ফিনিশীয় সভ্যতার মধ্যে এদের বর্ণমালার উদ্ভাবনের ক্ষেত্রে তাদের অবদান আছে, এবং ইতিহাসের সর্বশেষ সভ্যতা ছিল এই ফিনিশীয় সভ্যতা। চাইলে আমি এটাও পড়াই দিতে পারি তোমরা যদি মনে করো। তোমরা একটু বাসায় ফিনিশীয়, এদের বর্ণমালাতে চৈনিক সভ্যতা পড়তে গিয়ে, এই চৈনিক সভ্যতা পড়তে গিয়ে এখানে একটা কোশ্চেন কমন পাবা তুমি। ওই যে চীনের মহাপ্রাচীর আবিষ্কারের ঘটনা এখানে চলে আসবে, বিউপিতে এখান থেকে প্রশ্ন এসেছিল। বিউপিতে এই জায়গা থেকে চৈনিক সভ্যতার থেকে এই চীনের মহাপ্রাচীরের থেকে প্রশ্ন আসছিল, যে চীনের মহাপ্রাচীরের এই কোন রাজা আবিষ্কার করেছিলেন। অনেকে উত্তর দিতে পারে নাই, শোনেই নাই। হ্যাঁ, চীনের যে প্রথম সম্রাট ছিলেন কিন সিং ওয়াং, সেই কিন সিং ওয়াং তার এই সাম্রাজ্যকে রক্ষার জন্য, শত্রুর থেকে রক্ষার জন্য তিনি এই মহাপ্রাচীরটা আবিষ্কার করেছিলেন। এটা আসছিল পরীক্ষায়, চীনে মানে এই মহাপ্রাচীরের নির্মাতা কে? কিন সিং ওয়াং। তোমরা একটু দেখবা, বইয়ে আছে হয়তো, দেখবা এবং দেখে দেখে তোমরা এটা নোট করবা, হিব্রু, চৈনিক, ফিনিশীয়। আগামীকাল সারা দিনের মধ্যে এই সভ্যতা টপিক শেষ করবা, আগামীকাল সারা দিনের মধ্যে সভ্যতা টপিক শেষ করবা। এবং তোমাদের আগে গ্রিক দেশ পড়াতে গিয়ে গ্রিক সভ্যতার কথা বলেছি, সেখানে অনেকগুলো তথ্য সেখানে দেয়া আছে, ওগুলো করলেই হবে। ঠিক আছে? সো কালকে সকালে আরেকবার ক্লাস করো, এটা আবার দেখো, এই কয়েকটা জিনিস বাসায় দেখো, দেখে কোশ্চেন সলভ করো। আমি রাতে কালকে কোশ্চেন সলভ নিব। এরই মধ্য দিয়ে আমাদের আন্তর্জাতিক পার্টের 6 নাম্বার লেকচার শেষ হয়ে যাবে। অর্থাৎ আগামীকাল কোশ্চেন সলভ হবে, এরপরে 6 নাম্বার শেষ। পরীক্ষা পরে নিব, পরীক্ষা পরে নিব, পরীক্ষা পরে নিব হচ্ছে পরীক্ষা নেওয়ার আগে আরেকবার রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, একটু অপেক্ষা করো, সবকিছু স্টেবল হইতে দাও। ওকে, নোট নোট দিয়ে দিবে। তুমি আমাকে একটু বলো লেকচার সাথে কি আছে, বাচ্চারা বলো তো লেকচার সাথে কি আছে, লেকচার সাথে কি আছে বলো। তোমরা হিব্রু সভ্যতা পড়তে গিয়ে অনেকগুলো পড়বা যেগুলো তোমাদের আগেরই পড়া, ওই যে ইসরায়েলের কথা বললাম না, সেখানে হিব্রু ভাষা টাষা, তাদের যে ধর্ম উপাসনালয়, সেগুলো চলে আসবে। একজন প্রশ্ন করলো, ভাইয়া ঘুড়ি কারা আবিষ্কার করছে? ঘুড়ি কারা করেছে এটা আমি তো জানি না, একটু নেট থেকে দেখে নিও তো। আমার নজরে এরকম প্রশ্ন আসে নাই যে কারা ঘুড়ি আবিষ্কার করেছে। হয়তো মঙ্গোলীয় সাম্রাজ্যের কেউ হয়তো করেছিল। চীনের যে একটা মঙ্গোলীয় জনগোষ্ঠী, সেই মঙ্গোলীয় জনগোষ্ঠী করার মানে এটা আমার মনে হয় যে মঙ্গোলীয়রা করেছে সর্বপ্রথম ঘুড়ি আকাশে ওড়ানোর। তাহলে যদি মঙ্গোলীয় হয় তাহলে হয়তো চীন উত্তর হবে। তারপরে একটু দেখো, কারণ আমি আমি এক্সাক্ট বলতে পারছি না। আচ্ছা, ভূ রাজনীতির মধ্যে কি আছে? ভূ রাজনীতির ভেতরের টপিক কি বলো? ভূ রাজনীতির ভেতরের টপিক কি মানে হচ্ছে বিপ্লব। আহ কোর্স প্ল্যানটা তো মনে হয় আমাকে পাঠিয়েছিলে, কে জানো? কোর্স প্ল্যান তো আমাকে পাঠিয়েছিল, দাঁড়াও আমি একটু দেখি, তোমাদের কথা মাঝে মাঝে বিশ্বাস করতে পারি। লেকচার, ভূরাজনীতি, ইউরোপের রেনেসা, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, আইফেল টাওয়ার, নেপোলিয়ন, ট্রাফালগার, ওয়াটারলু যুদ্ধ। আরে চমৎকার টপিক! এই টপিক তো অনেক মজার, এই টপিক তো অনেক মজার। 7 নাম্বার লেকচার কিন্তু অনেক মজার টপিক, 7 নাম্বার টপিক অনেক মজার।
আন্তর্জাতিক পড়তে কি খারাপ লাগে? আন্তর্জাতিক পড়তে কি খারাপ লাগে কিনা বলো? এই আন্তর্জাতিক পড়তে খারাপ লাগে? ৭ নাম্বার লেকচারে কিন্তু খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, আগের মতো পড়ান, মন বসাতে পারছি না। পড়ায় মন বসাতে পারছি না। অস্থির লাগছে। কিছু পরামর্শ দিবেন ভাই। যাদের পড়ায় মন বসে না তারা বিয়ে করবেন। বিয়ে করলে পড়ায় মন বসবে। বিয়ে করেন। বিয়ে করলে পড়ায় মন বসবে। কারণ বিয়ের যদি উপায় না থাকে তাহলে কিছু করার নাই ভাই। একটু কষ্ট করতে হবে। নিজের তাগিদের জন্য, নিজের তাগিদের জন্য আমরা সবাই পড়াশোনা করি ভালো একটা জায়গায় বিয়ে করার জন্য। এখন মজাদার টপিক আন্তর্জাতিক। আন্তর্জাতিক কি কষ্ট লাগে? হ্যাঁ, এগুলো পড়া আছে, অনেক মজা হবে। ইয়েস। তোমরা একটা বিষয় খেয়াল করেছো কি? আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এই কোর্স শেষ করার পরে তুমি মানে যে কোনো জায়গায় চাকরি পাওয়ার পরেও, বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যাওয়ার পরেও তোমার আবার যখন তোমার ক্লাস হবে, আমার ক্লাস তোমার মানে করতে ইচ্ছে করবে। তুমি পড়েছো এটা, তুমি সভ্যতা পড়েছো, এরপরেও মনে হবে অর্ণব ভাইয়ার এই সভ্যতার ক্লাসটা আরেকবার করি। তুমি পড়েছো এই বিপ্লবের ক্লাস, তোমার আরেকবার মনে হবে যে আমি একটু বিপ্লবের ক্লাসটা আবার শুনি। এটা হয়, এটাই হয়। দেখবা কোর্সটা শেষ হলে দেখবা। ঠিক আছে? তো দেখো, আমরা পড়াশোনা কেন করি? কি কারণ? আমরা পড়াশোনা করে ভালো মানুষ হতে চাই, বিবেকবান মানুষ হতে চাই, এবং পড়াশোনা করে আমরা হচ্ছে একটু আত্মস্বাবলম্বী হতে চাই। আত্মস্বাবলম্বী হওয়া মানে হচ্ছে একটা চাকরি পাওয়া, চাকরি করতে চাই, ভালো উদ্যোক্তা হতে চাই। এটা এই ভালো একটা চাকরির সাথে জড়িত হচ্ছে আমার সামাজিক অবস্থান। ভালো একটা চাকরির সাথে আমার একটা সামাজিক অবস্থান জড়িত। বর্তমান সময়েও উম্মে হাবিবা শিলা ভাই, আমি 4 বার কিনেছি আপনার জিকে কোর্স। থ্যাংক ইউ সো মাচ। 4 বার মানে হচ্ছে অনেক কিছু। থ্যাংক ইউ ভালোবাসা তোমার জন্য। চাকরি পাওয়া মানে হচ্ছে ভালো একটা চাকরি, মানে সব চাকরিই ভালো, ভালো একটা, তারপরে ভালো ক্যাটাগরিতেও আছে। ভালো একটা চাকরি পাওয়ার মানে হলো যে একটা সামাজিক একটা অবস্থান। আমাদের এখনো সমাজে বিসিএস ক্যাডারদেরকে প্রাধান্য দেওয়া হয়, এখনো আর্মি অফিসারদেরকে প্রাধান্য দেওয়া হয়, এখনো পুলিশ অফিসারদেরকে দেখে একটু অন্যভাবে দেখে। এখনো যদি মনে করে যে সে একটা ভালো মানে পোস্টে চাকরি করে, মানুষ একটু ভালো করে দেখে। ঠিক আছে? তো সামাজিক অবস্থান, তো এই সামাজিক অবস্থানের সাথে জড়িত হচ্ছে তোমার আগামী ভবিষ্যৎটা। আগামী ভবিষ্যৎ মানে হচ্ছে আমি একটা ভালো জায়গায় বিয়ে করতে চাই। অর্থাৎ তোমার পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মের জন্য তো তোমাকে বিয়ে করতে হবে। এখন তুমি যদি তোমার সামাজিক অবস্থান ভালো না হয় বা ভালো একটা চাকরি না হয়, তাহলে দেখা যায় যে মানে ভালো জায়গায় আসলে যাওয়া যায় না, এটাই স্বাভাবিক। ভালো জায়গায় যাওয়া যায় না। ধরো আমি এখন ধরো বিয়ে করব তোমার আপুকে, সো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ওই আপ টু দা মার্কে না যায়, তাহলে তো আমি মেয়ের ফ্যামিলিতে প্রস্তাবই দিতে পারি না। সো এটা একটা রিলেটেড, বিষয়গুলো রিলেটেড অনেক। তো ভালো একটা বিয়ে, ভালো একটা জায়গায় বিয়ে করব। তো বিয়ে করা মানে হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করা মানে হচ্ছে বিয়ে করা। সো ভালো করে পড়াশোনা করলে ভালো জায়গায় বিয়ে হবে। বিয়ের একটা ক্যাটাগরি আছে। তুমি যদি একটু মোটামুটি ভালো চাকরি করো তাহলে সুন্দরী মেয়ে, নারী সুন্দরী হবে। মানে একটু আমড়া কাঠের ঢেকি মানে পাবা আর কি, আমড়া কাঠের ঢেকি, আমড়া কাঠের ঢেকি, ঢেকি, আমড়া কাঠের ঢেকি। আর যদি ভালো চাকরি মানে মোটামুটি একটু ভালো চাকরি পাও, তাহলে একটু ওই যে লাল ধোতরার ফুল, লাল ধোতরা, ধোতরার ফুল, ধোতরার ফুল কোনো কাজে লাগে না, খালি ফর্সা। সে লাল ধোতরার ফুল আসবে, লাল ধোতরার ফুলের কাছে অ্যাপ্রোচ করতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো?
আর যদি একটু সুবেচক হও, বিবেকবান হও, তাহলে ওই লাল ধুতরা ফুল টুল দেখবে না, একটু তাকে দেখবা তুমি যাকে পছন্দ করছো সেও পড়াশোনা জানা কিনা, সে বিবেকবান কিনা। হ্যাঁ, এগুলো দেখবা, দেখে তারপর করবা। সো বি কেয়ারফুল অ্যাবাউট লাল ধুতরার ফুল, আমরা কাঠের ঢেকি। এই আমরা কাঠের ঢেকি আর লাল ধুতরার ফুল দিয়ে তোমার জীবনে কিছু হবে না, সত্যি কথা। তাই তাই এই আমার বাবা সরকারি চাকরি করে, আমাদের সাথে থাকে না। সে দীর্ঘ কত বছর ধরে সে আমাদের ফ্যামিলির বাইরে। আমার ফ্যামিলিকে লিড করতেছে আমার মা, আমার ফ্যামিলিকে লিড করতেছে আমার মা। সো তুমি আগামী প্রজন্মে তোমার ঘরে তোমার বউ কেমন আনবা, সে লিড করতে পারবে কিনা, তার মধ্যে লিডিং ক্যাপাবিলিটি আছে কিনা, সে তোমার বাচ্চা কাচ্চাকে পড়াইতে পারবে কিনা, তোমার মা বাবার কেয়ার করতে পারবে কিনা, সে লয়াল হবে কিনা, এগুলো বিষয় দেখতে হবে। ওই লাল ধুতার ফুল দিয়ে কিচ্ছু হবে না। সো আমরা কাঠের ঢেকি চিন্তা বাদ দাও, আমরা কাঠের ঢেকির চিন্তা বাদ দাও। বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়ে তো ভালো জায়গায় হচ্ছে তুমি একটা অ্যাপ্রোচ করবা। আবারও বলি, আবারও বলি, এই ফাঁদে পাই দেওয়া যাবে না, এই ফাঁদে পাই দেওয়া যাবে না, ঠিক আছে? ফাঁদে পা দেওয়া যাবে না, ফাঁদে পা দেওয়া যাবে না, ফাঁদে পা দেওয়া যাবে না, ঠিক আছে? ফাঁদে পা দিবে না। লাল ধুতরার ফুল ঘরে এনে কোনো লাভ নাই। সাপোজ সাপোজ আমি এখন একটা কিছু হইলাম, আমাকে গুম করে ফেললো। So, আমাকে গুম করার পরে আমার ওয়াইফ কি করবে, এটা যদি তার সেন্সে কাজ না করে, তাহলে তারে আমি বিয়ে কেন করবো ভাই? ওই সেন্সটা তো তার মধ্যে থাকতে হবে যে আমার অবর্তমানে একটা ফ্যামিলিকে আমি কিভাবে চালাবো, আমার অবর্তমানে আমার সন্তানকে কিভাবে আমি গাইড করব। এগুলো জেনে জেনে বুঝে বিয়ে করবা। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু সেম কথা, সেম কথা। হ্যাঁ, ও বাচ্চা কাচ্চাকে পড়ানোর জন্য হলেও করতে হবে, তা তো হবেই, তা তো হবে। আমি তোমাদের ভাবিকে তো পড়াবো। ওকে। হ্যাঁ, আয়নাঘর প্লাস হাওয়া ভবনে রাখবে আপনাকে। না না না, আমি এগুলোতে যাইতে চাই না ভাই। ওকে, তোমাদের সাথে অনেক ভালো সময় কাটে আমার। আগামী দিন ইনশাল্লাহ আমরা কোশ্চেন সলভ ভালো করে পড়ে আসো, যেন যদি 50টা কোশ্চেন করি 50টাই যেন তুমি পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে ভালোবাসি দেখি একটু হালকার উপর পচানি দেই। থ্যাংক ইউ। শুভরাত। সবাই ভালো থেকো। হ্যাঁ, ভালোবাসা নাও, স্নেহ নাও। আল্লাহ হাফেজ।